তো একে একে করে যদি আপনাদের পরিচয়টা একটু বলতেন, কোথায় আছেন, কি করছেন। অনুপম পল শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি। ফয়সাল ভাই বলেন। আসসালামু আলাইকুম। আমার জি। নাম ফয়সাল। আমার নাম ফয়সাল কামাল চৌধুরী। আমি বেসিক্যালি আছি। রিসেন্ট রিটায়ারমেন্টের দিকে যাচ্ছি আর কি। তো আমি কিছু টুকটাক ইয়েগুলো করি আর কি। তো আমার বেসিক্যালি টার্গেটটা হচ্ছে ডেটা অ্যানালিস্টের দিকে, একটা বিআই এর দিকে আর কি। তো আগেও কিছু টুকটাক কাজ করেছি, এটা নিয়ে আমার এটা একটু করা আর কি। এই আচ্ছা, আপনি ভাই কোথায় আছেন? আমি জাস্ট শুনতে পারিনি। কোথায় আছেন? হ্যাঁ, আমি দ্য সিটি ব্যাংক লিমিটেড, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। চিটাগংয়ের একটা রিজিয়নাল একটা ডিপার্টমেন্টের রিজিয়নাল হিসেবে আমি আছি। তো আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি কয়েকদিন পরেই রিটায়ার করবো। আচ্ছা, আচ্ছা, রিটায়ার অ্যাকচুয়ালি আমি ছেড়ে দিচ্ছি, জব ছেড়ে দিচ্ছি আর কি। আচ্ছা, 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 আমার আর 8-9 দিনের মতো আছে। আচ্ছা, আচ্ছা। এই হচ্ছে আমার ইটস এ লং এক্সপিরিয়েন্স ব্যাংকিং সেক্টরে। ব্যাংক সেক্টরে অলমোস্ট 20 years, 20 years plus, হিউজ এক্সপিরিয়েন্স। 23-4 years like. আচ্ছা, আচ্ছা। তো এখন মূলত কি আপনি ডেটা অ্যানালাইসিস বা ডেটা এই দিকে ক্যারিয়ারটা মুভ করতে যাচ্ছেন? জি জি জি, yes. এটা কি অ্যাজ এ ফ্রিল্যান্সার, না রিমোট জব, না কি হিসাবে করতে যাচ্ছেন? না, এটা আমি রিমোট জব হিসেবে এগোতে যাচ্ছি আপাতত। আর আমি বাইরে মুভ করবো, এই ধরনের একটা প্ল্যান আছে আর কি, বিশেষ করে ফিনল্যান্ডের দিকে। তো আমার এটার উপরে আরেকটু একটু হায়ার ইয়ে নেওয়ার ইচ্ছা আছে। তো এটাই হচ্ছে মেইনলি ইয়ে। তো এইটার ব্যাপারে যেহেতু আমার এরকম কোনো কিছু নাই, তো টুকটাক হতে এগুলো শিখছি আর কি। এর মধ্যে এক্সেলের কিছু কাজ জানি, কিছু পারি। এগুলো নিয়ে একটু আগাতে চাচ্ছি। আচ্ছা, এখানে আমাদের ব্লক ব্যাংকের যে এগুলো আছে, এগুলো মোটামুটি আমার একটা ইচ্ছা আছে যে এগুলো টোটাল এটা একটা ফিনিশ করবো। তারপর আহ, ইয়ের দিকে আচ্ছা, বাইরে আচ্ছা, গিয়ে আমার এটার উপরে আসলে একটু ইয়ে নেওয়ার ইচ্ছা আছে। কিন্তু ব্যাপার হয়েছে, আমি সায়েন্স হচ্ছে আমার ইয়ে পর্যন্ত, এইচএসসি পর্যন্ত। এরপরে তো আর ইয়ে করিনি, যদিও আমার এমবিএ আইবিএতে ইয়ে করা আছে। কিন্তু স্ট্যাটিক্সটা আমার জন্য একটু টাফ হয়ে গেছে। স্ট্যাটিক্সটা এটাই, আর তেমন একটা বেশি কিছু না। তো যেহেতু অনেকটা বলতে গেলে নন সায়েন্স বলা যায় না, মানে যেটা হচ্ছে আমার ভাষা বলতে হাঁটুভাঙ্গা সায়েন্স বলে আর কি, ওই পর্যন্ত। যেহেতু আমার বিএসসি লেভেল কিংবা এ লেভেলে নাই, তো আমার একটু টাফ হচ্ছে আর কি, আমার কাছে আর কি আমার মনে হয় আর কি। তো এই আচ্ছা। হিসেবে আপনারা কিছু যদি সাজেস্ট করে থাকেন, যারা নন সায়েন্স থেকে আসছে অথবা নন ইয়ে থেকে আসছে, তাদের জন্য একটু ইজি কিভাবে ইয়ে করা যায়। তো বিআইটা বিশেষ করে একটু ইয়ে চাচ্ছি। হ্যাঁ, মানে পাশাপাশি ফ্রিল্যান্সিং না অ্যাকচুয়ালি, চাচ্ছি না। এই হচ্ছে আমার ব্যাপারটা। আচ্ছা, 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 ওকে, গ্রেট। আমরা কথা বলবো। তারপরে আমরা পরিচিত হই। কি আশরাফুল ভাই শুনতে পাচ্ছেন? জি। হ্যালো। আচ্ছা। আহ, অরণ্য ভাইয়া, আপনি একটু কাইন্ডলি বলেন, আপনার পরিচয়টা বলেন, কোথায় আছেন। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে আবি হায়াত অনন্য। আমি বর্তমানে পড়াশোনা করছি পড়াশোনা করছি এবং আমার ভাই আমাকে বললো এই বিষয়টা জয়েন করতে। তো একটু ইন্টারেস্টেড মনে হলো, সো দেখতে আসছি যে কি হচ্ছে। আর ডাটা ভিজুয়ালাইজেশন বা এই ধরনের ডাটা সায়েন্স রিলেটেড কিছু টপিকেও আমার ইন্টারেস্ট আছে। তো এই কারণে আসলে এই ওয়ার্কশপটা জয়েন করা। ওকে, গ্রেট, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে কেউ কি একটু কথা বলতে, পরিচিত হতে চাচ্ছেন? কোথায় আছেন, কি করছেন? ওকে, তাহলে আমরা আহ, শুরু করে দিই। Before starting our workshop,
I would like to thank you all of you for joining here. আজকে ওয়ার্কশপটা রেকর্ড করা হবে অন্যান্য আমাদের সকল ব্যাচের যে ক্লাসগুলো রেকর্ড হয় তেমনি আজকে ওয়ার্কশপটা রেকর্ড করা হবে এবং আমরা আজকের এই ওয়ার্কশপটা শেষ হওয়ার পরে আজকে রাতে অথবা আগামীকাল সকালের দিকে আপনাদেরকে ইমেইলে এটার ভিডিও ফাইলটা দিব এবং এটা প্রাইভেট করা থাকবে, হুইচ মিনস আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা আপনারা আমাদের ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলেন শুধুমাত্র সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনারা ইউটিউবে লগ ইন করেই শুধুমাত্র তখনই আপনি এই ভিডিওটা অ্যাক্সেস করতে পারবেন। থ্যাংক ইউ। ওকে, তো আমরা শুরু করছি। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যায়। ওকে, সো আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ওয়ার্কশপে। আজকে মূলত আমরা যে বিষয়টার উপর আলোচনা করব, টপিকসটা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন। আর ভিজুয়ালাইজেশনের জন্য যে টুলসটার ব্যাপারে আজকে কথা বলবো সেটা হচ্ছে গুগল লুকার স্টুডিও। তো আমি নিজামুল ইসলাম নাজিম, পড়াশোনা শেষ করেছি জাহাঙ্গীরনগর থেকে, মাস্টার্স ইন ডেটা সায়েন্স, আর ব্যাচেলর ছিল বিবিএতে। আর এখন বর্তমানে কাজ করছি ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স লিমিটেড, এখানে আছি হচ্ছে বিজনেস অ্যানালিস্ট হিসেবে। তো অলমোস্ট ডেটা নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স অলমোস্ট লাস্ট 6 ইয়ার্স, মানে ডিরেক্টলি ডেটা নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স। পাশাপাশি এই তো জবের পাশাপাশি এই গ্র্যাড ব্যাকার একাডেমিতে আমি অ্যাজ এ মেন্টর হিসেবে আমাদের যেই কোর্সগুলো হয় এই কোর্সগুলোতে আমি অ্যাজ এ মেন্টর হিসেবে ক্লাস করাই। তো আমি যেই পোর্শনগুলো করাই সেটা হচ্ছে স্প্রেডশিট প্রোগ্রাম, মূলত আমরা বলতে যেটা বুঝি এক্সেল, গুগল শিট, এটার বেসিক টু অ্যাডভান্স, অ্যালং উইথ ডেটা ভিজুয়ালাইজেশন টুলস, গুগল ডেটা স্টুডিও প্লাস হচ্ছে পাওয়ার বিআই। এই চারটা জিনিস আমি আমাদের পুরো কোর্সের মধ্যে আমি 4টা পার্ট ব্যক্তিগতভাবে করিয়ে থাকি। তো আপনাদের সাথে আমরা মূলত আজকের যে আলোচনাটা, আজকে মূলত আমরা যেটা নিয়ে আলোচনা করছি, কথা বলছি, এটা হচ্ছে একটা ডেটা সায়েন্সের একটা পার্ট। আর ডেটা সায়েন্সের এই পার্টটার যদি আলোচনা করি তাহলে আমরা আজকে মূলত এই পোর্শনটায় কথা বলার জন্য আজকে কথা বলি এই পোর্শনটুকু নিয়ে। তো কথা বলার শুরুতে একটা ছোট গল্প দিয়ে শুরু করি। এটা একটা সার্ভে 2022 সালে আমেরিকায় কর্পোরেট রেজিস্টার্ড কর্পোরেট অর্গানাইজেশনগুলোর উপর একটা সার্ভে হয়। সেই সার্ভেতে তারা মূলত যেটা দেখতে চায় যে একটা অর্গানাইজেশন তাদের ডে টু ডে অ্যাক্টিভিটিস মেনটেন করার জন্য এবং তাদের যে অ্যানালিটিক্যাল যে প্রসেস এইটাকে তারা কন্টিনিউ করার জন্য তারা কি ধরনের অ্যানালিটিক্যাল মডেল বা প্রসেস ইউজ করে থাকে। তো আমরা যদি এটাকে ধরেন 0 হিসাবে কাউন্ট করি এবং এটাকে যদি আমরা 100 হিসাবে কাউন্ট করি তাহলে দেখা যাচ্ছে যে অলমোস্ট 90% অর্গানাইজেশন তারা এই স্টেজ পর্যন্ত তাদের ডে টু ডে যেই রিপোর্টিং, ডিসিশন মেকিং এই স্টেজ থেকে করে। আর 10% অর্গানাইজেশন তারা মূলত এই মডেলগুলো ইউজ করে থাকে, এই পোর্শন ইউজ করে থাকে। সো আমরা যেহেতু বাংলাদেশে আছি সেই প্রেক্ষাপটে যদি বলি তাহলে বাংলাদেশের মধ্যেও ধরা যায় অলমোস্ট 95% অর্গানাইজেশন আছে যারা আপনার বেসিকলি শুধু রিপোর্টিং এমআইএস নিয়েই তারা সীমাবদ্ধ থাকে এবং এর প্যারালাল সাথে একটু বিআই রিপোর্ট নিয়ে বা এই ডেটা ভিজুয়ালাইজেশন ইন্টেলিজেন্সি নিয়ে কাজ করতেছে। এটার পার্সেন্টেজটা এখনও পর্যন্ত আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলেন, এক্সপিরিয়েন্স বলেন, 5% কোম্পানি করতেছে বাংলাদেশে। আর 90% কোম্পানি এমআইএস রিপোর্টিং আর সাথে হালকা পাতলা ভিজুয়ালাইজেশন নিয়ে তারা কাজ করতেছে। তো এইটা হচ্ছে আমি জাস্ট বোঝানোর এই স্লাইডটা দেখানোর উদ্দেশ্য এটাই ছিল যে এইটার যে হায়ারার্কি, যে স্টেপসগুলো আসলে কোথায়। একটা অর্গানাইজেশনে আমরা সর্বপ্রথম যদি যেই জিনিসটা খেয়াল করব রিপোর্টিংয়ের ক্ষেত্রে, ম্যানেজমেন্ট
সবসময় রিপোর্টিংটাকে প্রাধান্য দেয় 90% কোম্পানির ক্ষেত্রেই, যে রেগুলার বেসিসের রিপোর্টিং। তো আমরা জানি রিপোর্টিং হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে আপনার ফিক্সড, মানে একটা হচ্ছে ফিক্সড আর একটা হচ্ছে অ্যাডহক। সো ফিক্সড রিপোর্ট বা রেগুলার রিপোর্ট যেটাকে বলেন, রেগুলার রিপোর্ট বলতে আমরা বুঝি যে প্রতি মাসে একটা সময় শেষে ধরেন সেলস ডিপার্টমেন্টের একটা রিপোর্ট ম্যানেজমেন্টের কাছে যাবে এবং ওই রিপোর্টটা টোটাল টিমের কাছে যাবে। ওই রিপোর্টটার মধ্যে দেওয়া থাকবে তাদের সেলস পার্সনদের কেপিআই কতটুকু অ্যাচিভমেন্ট হইলো, তাদের গ্রোথ কতটুকু হইলো, তাদের সেলস টার্গেট কতটুকু ফিল আপ হলো, তাদের সেলসের আপনার ট্রেন্ড লাইনটা কেমন, এবং কম্পিটিটিভ অ্যানালাইসিস, এই জিনিসগুলো তারা একটু চেক করে দেখে। ওগুলোকে আমরা ফিক্সড রিপোর্ট বলে থাকি, যেটা প্রতি মাসের একটা ফিক্সড সময় করতেই হয়। প্রতি মাসের শেষে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের জন্য করতে হয় প্রফিট অ্যান্ড মানে অ্যাকাউন্টস ফাইন্যান্সের জন্য প্রফিট অ্যান্ড লস করতে হয়, তারপর হচ্ছে ভেন্ডর ক্যালকুলেশন করতে হয়, বিভিন্ন রকমের পার্সপেক্টিভ করতে হয়। নতুন কতগুলো কাস্টমার আসলো, কতগুলো কাস্টমার চলে গেল, আমার রেভিনিউ কেমন হচ্ছে। অ্যাজ এ ওনার অফ এ অর্গানাইজেশন অথবা একটা বিজনেস হিসাবে যেই রিকোয়ারমেন্টগুলো তারা চাচ্ছে এবং ওই রিকোয়ারমেন্টগুলো তারা তাদের স্টাফ থেকে বা তারা ম্যানেজ করতেছে, সেটা ম্যাক্সিমাম যাচ্ছে হচ্ছে রিপোর্টিংয়ের মাধ্যমে নিচ্ছে তারা। এবং কিছু কিছু রিপোর্ট তারা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে নিচ্ছে, যেই রিপোর্টগুলো হচ্ছে দিয়ে তারা যখন ডিসিশন মেকিংয়ের কোনো একটা প্রসেস ডেভেলপ করতে চায় বা মনিটরিং এবং ফলো আপ, এই প্রসেসে যখন কোনো একটা প্রসেসে যায় তখন ড্যাশবোর্ড দিয়ে তারা মনিটরিংটা করে। তো সাধারণত ইনিশিয়াল স্টেজে তারা অ্যাডহক রিপোর্ট রিকোয়ারমেন্ট থাকে, আর যখন আপনার ওই রিপোর্টটা ফিক্সড হয়ে যায় এবং ওই রিপোর্টের উপর ভিত্তি করে একটা টিমকে পরিচালনা করতে হয়, এটা হতে পারে সেলস টিম, হতে পারে কাস্টমার সার্ভিস টিম, হতে পারে ফাইন্যান্স টিম, রিকভারি টিম, সেলস, যে কোনো টিম। ওই টিমটার একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, টার্গেট থাকে, তাকে মাসে বছরে এই কাজগুলো করতে হবে এবং তাদের যেই টপ লেভেল ম্যানেজমেন্ট বা তাদের সিনিয়ররা, তাদের ডিপার্টমেন্ট হেডরা যখন তাদেরকে ওই কাজটা, টিমটা কি পরিমাণ কাজ করলো, তাদের প্রোগ্রেস কি, এই যে মনিটরিংটা করবে, এই মনিটরিংয়ের প্রসেসের ক্ষেত্রে তখন আমরা ডেটা ভিজুয়ালাইজেশনের হেল্প নেই। এখন এইটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, আমাদের জানা উচিত যে ডেটা ভিজুয়ালাইজেশন আসলে কখন আমরা ব্যবহার করি। ডেটা সায়েন্সের যেই প্রিন্সিপালটা আছে, এই প্রিন্সিপালে আমরা ডেটা অ্যানালাইসিসটা আসলে কখন আমরা ডেটা ভিজুয়ালাইজেশন এবং রিপোর্টিং কোন ফেজে আনি। এইটা যদি এখানে আমরা টোটাল 6টা স্টেপস দেখাইছি, এই লাস্ট স্টেপস, এই জায়গাটায় হচ্ছে মূলত আমার ভিজুয়ালাইজেশনের পোর্শনটা আসে, রিপোর্টিং এবং ভিজুয়ালাইজেশন। তো এর আগের যে পোর্শনগুলো আছে এইগুলো আমরা অলমোস্ট 50-60% আমরা যারা ডেটা নিয়ে কাজ করি বা রিপোর্টিং নিয়ে কাজ করি মানে ফার্মে বা নিজের ফার্মে, আমরা এই পোর্শনটাকে ম্যাক্সিমাম টাইমে স্কিপ করে যাই, এই পোর্শনটা স্কিপ করে যাই। এবং এটাকে পুরোটাকে যদি আমি 100% ধরি, তাহলে মজার ব্যাপার হচ্ছে এই এতটুকু পার্সেন্ট হচ্ছে মূলত পুরো প্রসেসের 70% কাভার করে। এতটুকু কাভার করে হচ্ছে আপনার 20%, আর এই শুধুমাত্র রিপোর্টিং এর পার্সেন্টেজটা কাভার করে হচ্ছে 10%। তার মানে আমি যদি এভাবে বলি যে আপনাকে বলা হলো যে একটা রিপোর্ট বলা হলো যে ওকে, আমার কোম্পানিতে কতগুলো এমপ্লয়ি আছে, সেই এমপ্লয়ির উপর একটা রিপোর্ট তৈরি করো, বা আমাকে লাস্ট 5 মান্থসের বা 1 ইয়ারের বা 5 ইয়ার্সের একটা সেলসের একটা রিপোর্ট দাও। এখন ওই রিপোর্টটা করতে গেলে মানে এন্ড লেভেলে যাওয়া পর্যন্ত আপনাকে 70%, 20%, 30% এই রেশিওতে মূলত আপনাকে নর্মালি আমাদের কাজ করতে হয়। তার মধ্যে প্রথম যে পার্টটা, এই 70%-এর মধ্যে আমরা যদি ধরি, তাহলে এই পোর্শনটুকু হচ্ছে 50%। এটাকে আপনি 10% ধরতে পারেন, এটাকে আপনি 10% ধরতে পারেন। তো এইখানে প্রথম আমি সংক্ষেপে বলে যাব, আমাদের আসলে মূলত যেহেতু অবজেক্টিভ হচ্ছে আমাদের ভিজুয়ালাইজেশন টুলস দেখানো, বাট আমি এই প্রসেসটা যদি না দেখাই, এটা না বলি, তাহলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে না। তো প্রথমত হচ্ছে অবজেক্টিভ ডিফাইন।
যে আপনি যেই মানে ম্যানেজমেন্টের যেই রিকোয়ারমেন্ট, আপনার সিনিয়রের যে রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল করবেন, ইট শুড বি অ্যান রিটেন ফর্মাল প্রসিডিওর, যেখানে লেখা থাকবে যে আপনি এই 10টা কোশ্চেনের অ্যান্সার তাদেরকে দিবেন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটি স্কিপ করে যাই, তো অনেক সময় কিছু অ্যাজামশন নিয়ে করি, তো এটা আমাদের একটা ইস্যু থাকে। তো তখন যেটা এক্ষেত্রে যেটা করতে হয়, আমাদের অবজেক্টিভটা প্রপারলি ডিফাইন করে নিতে হবে যে আমরা কি কি কোশ্চেনের অ্যান্সার দিব, আমি রিপোর্টিংয়ে কি কি কোশ্চেন এরিয়া কভার করব। দেন সেকেন্ড পার্ট হচ্ছে আমি এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আমাকে কয়টা সোর্স থেকে ডেটা কালেক্ট করতে হবে। এখন কোনো কোনো ক্ষেত্রে হয় যে কিছু ডেটা আছে আপনার অর্গানাইজেশনের এসকিউএল সার্ভারে আছে, ডেটাবেজে আছে, কিছু ডেটা আছে যে সিআরএম একটা সফটওয়্যার ইআরপি ইউজ করতেছেন, ওই ইআরপি কোম্পানির মানে ইয়েতে আছে, ওইটা আপনাকে হয়তো এক্সট্রাক্ট করতে হবে। কিছু ডেটা আছে আপনি সার্ভে করছেন বিভিন্নভাবে, মাইক্রোসফট ফর্ম, এমএস ফর্ম, গুগল ফর্ম মাধ্যম ওইখানে আছে। কিছু আছে হচ্ছে ম্যানুয়াল এক্সেল ফাইলে আছে, কিছু হচ্ছে আপনার ম্যানুয়ালি কালেক্ট করতে হবে। এই যে এই কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার জন্য আপনাকে কোশ্চেন ধরে ধরে বিভিন্ন সোর্সের ডেটাগুলোকে লিস্ট আপ করা এবং ওইটাকে কালেক্ট করা, এই প্রসেসটাকে আমরা বলছি অ্যাগ্রিগেশন। এর মধ্যে কিছু টেকনিক্যাল প্রসেস আছে, এসকিউএল এর কখনো আপনাকে কোয়ারি করে ফাইলটা নামাইতে হবে, বিভিন্ন প্রসেস আছে, ওগুলো আমরা পরে শিখব। বাট ফ্যাক্ট হচ্ছে যে এখানে আপনাকে অবজেক্টিভ ডিফাইন করতে হবে, সেই অবজেক্টিভ অনুযায়ী আপনার কী কী ডেটা সোর্স কোথায় আছে সেটাকে কালেক্ট করতে হবে। আচ্ছা, এইটা সেকেন্ড ফেজ গেল। থার্ড ফেজ হচ্ছে এটা কালেক্ট করার পর এইটা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লিনিং স্টেজে পাঠাইতে হবে। ক্লিনিং স্টেজ হচ্ছে ডেফিনেটলি ডেটা র স্ট্রাকচারে খুব কেওয়াজ অবস্থায় থাকে। এটা দেখা যাচ্ছে যে আপনাকে এটাকে ক্লিন করতে হয়, প্রসেস করতে হয়, ম্যানিপুলেশন করতে হয়, ট্রান্সফর্ম করতে হয়। তো এখন আপনি যদি ক্লিনিংটা কিভাবে করবেন, আপনি যদি কোয়ারি করে নিয়ে আসেন এসকিউএল থেকে, তাহলে আপনাকে এসকিউএল ওইখান থেকে ক্লিন করে নিয়ে আসতে হবে, বা আপনি এনে তারপরে ক্লিন করতে পারেন। ডেটা সাইজ যদি খুব বেশি বড় হয়ে থাকে তখন আপনি হয়তো পাইথন দিয়ে করলেন ক্লিনিং। আমি সিম্পল চিন্তা করি, আমি এক্সেল বা গুগল শিট দিয়ে সিএসভি ফরম্যাটে আছে, আমি এক্সেল বা গুগল শিটে ডেটাগুলোকে আনলাম, আমার কোশ্চেনের অ্যান্সার অনুযায়ী ডেটাগুলোকে আমি সাজালাম, ভাগ করলাম, স্ট্যান্ডার্ড করলাম, টোটাল প্রসেসগুলো ক্লিনিং করলাম। দেন আমি যে কাজটা করলাম, এই ক্লিনিংয়ের পার্টটা শেষ করার পর দেন আমি এখানে কি করব, অ্যানালিটিক্যাল মেথডোলজি ইউজ করব। মানে ওই ডেটাটাকে আমি নিয়ে তখন সাম করব, কাউন্ট করব, অ্যাভারেজ করব, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করব, ভ্যারিয়েন্স করব, কোভ্যারিয়েন্স করব। আমি বিভিন্নভাবে ডেটাগুলোকে আমরা কি করব, এই ক্লিন ডেটার উপর ভিত্তি করে কোশ্চেন অ্যান্সারগুলো বের করার চেষ্টা করব। তো এটাকে কোশ্চেন অ্যান্সারগুলোকে বের করার চেষ্টা করব। তো এইখানে মূলত ম্যাথমেটিক্যাল এবং স্ট্যাটিস্টিক্যাল কিছু নলেজ আপনার প্রয়োজন হয়। আচ্ছা, দেন যেটা করব, দেন হচ্ছে এই যে রেজাল্টগুলো বের হচ্ছে, যে আপনাকে যে কোশ্চেনগুলো বলা হয়েছিল যে 6টা মানে বাংলাদেশের 8টা ডিভিশনের সেলস একটা 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 সামারি দিতে, একটা মানে চার্ট করে দিতে। তো প্রথম কোশ্চেন হচ্ছে 8টা ডিভিশনের সেল কেমন, তখন ডিভিশন ওয়াইজ আপনাকে সেলস রিপোর্টটা তৈরি করা লাগলো। ঢাকায় টোটাল সেল হচ্ছে 1000, এর মধ্যে ঢাকায় হচ্ছে 500, বাকিগুলোতে এইভাবে করে ডিভিশন ওয়াইজ ডিস্ট্রিবিউশন হলো। তো এই যে আপনি কোশ্চেনটা বের করলেন, মানে রেজাল্টটা বের করলেন, এখন এটাকে ইভালুয়েট করতে হবে কিসের সাথে, আপনার ওই কোশ্চেনের সাথে। এই যে অবজেক্টিভ ছিল আপনার, এই অবজেক্টিভের সাথে এটাকে আবার ইভালুয়েট করতে হবে যে কোশ্চেন কটা ছিল, 10টা, আমি কটা অ্যান্সার বের করছি, 10টা, ওকে ডান। দেন আমরা যেটা করব, যখন এটা ইভালুয়েশন কমপ্লিট হয়ে যাবে, দেন আমরা চলে যাব হচ্ছে এইখান থেকে হচ্ছে প্রথমে রিপোর্টিংয়ে চলে যাব হচ্ছে ড্রাফট রিপোর্টিং। আমরা ড্রাফট রিপোর্টিংগুলো করি সাধারণত সিম্পল আপনার পাওয়ার পয়েন্ট স্লাইড করি, আর হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড অথবা গুগল ডকে আমরা সিম্পল একটা রিপোর্টের মতো বানাই, ভিজুয়ালাইজেশন করি। তো এইটাকে ড্রাফট আকারে করে আমরা এটা একটা ড্রাফট জমা দিই, যে আমার যে বস সিনিয়র আমাকে যে রিপোর্টটা করতে দিল, আমি তার কাছে পাঠাই যে এই হচ্ছে আমার মূলত আপনার অ্যাকর্ডিং টু ইউর মানে কোশ্চেন্স, এই হচ্ছে আমার ডেটা ফাইন্ডিংস, এই হচ্ছে আমার রিকমেন্ডেশন, এই হচ্ছে আমার প্রসেস। আপনি এটা কমপ্লিট একটা ড্রাফট করে পাঠালেন। তো ওই রিপোর্টগুলো দেখে তারা গ্রাফ চার্ট সব কিছু দেখে তাদের যদি কোনো ফাইন্ডিংস থাকে তো থাকলো, না থাকলে দেন এটা আবার আপনি ফাইনাল রিপোর্ট আকারে সাবমিট করলেন। যখন ফাইনাল রিপোর্ট আকারে সাবমিট করলেন তখন আপনাকে বলা হলো, আচ্ছা তুমি খুব ভালো কাজ করছো, গ্রেট, এখন এই রিপোর্টটাই আমাকে প্রতি 15 দিন পর জমা দিবা। সেম রিপোর্টে আমাকে প্রতি 15 দিন পর আমাকে গ্রোথ দেখাবার, টিমের গ্রোথ কেমন হচ্ছে, বা আমার সেলস কেমন হচ্ছে, আমার ফাইন্যান্সের অবস্থা কি, আমার লোন কেমন, কত বাড়তেছে কমতেছে, বিভিন্ন রকমের প্রশ্ন ম্যানেজমেন্টের
স্টেক হোল্ডারের থাকে। সো এই কনসার্ন পার্সন বা ম্যানেজমেন্ট বা স্টেক হোল্ডার যাই বলি না কেন, সো তাদেরকে তাদের এই রিকোয়ারমেন্ট যখন আমি ফুলফিল করলাম, তখন তাদের আরেকটা রিকোয়ারমেন্ট তৈরি হয়ে গেল কি, যে তুমি আমাকে এই রিপোর্টটা এখন থেকে প্রতি মাসে 6 মাস পর পর, প্রতি 7 দিনে বা প্রতিদিন আমাকে রিপোর্টগুলো সাবমিট করবা। তো যখনই এই ধরনের কোনো একটা কমেন্ট ম্যানেজমেন্ট থেকে চলে আসে ওই রিপোর্টিংয়ের ক্ষেত্রে, তখন আমরা ওইটাকে বলে ফেলি ফিক্সড রিপোর্ট। এবং ওই সময়টাতে আমরা তখন কি করি, আমরা 90% টাইমে আমরা ওইটাকে বিআই রিপোর্টে কনভার্ট করে ফেলি। এই পর্যায়ে এসে রেগুলার রিপোর্টিং থেকে তখন এটাকে বিআই রিপোর্টিংয়ে চলে আসে। এখন বিআই বলতে কি বোঝাচ্ছি, বিজনেস ইন্টেলিজেন্সি। তো মানে হচ্ছে কি, আপনার বিজনেসটাকে আপনি স্মুথলি অপারেট করার জন্য আপনার যে বিজনেসের যে অবজেক্টিভ থাকে, যে আপনি যা অর্জন করতে চান একটা ইয়ারে, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে, যে আপনার সেলস এটা করবে, আপনার ফাইন্যান্স এটা করবে, আপনার অমুক ডিপার্টমেন্ট এটা করবে, এই যে কেপিআইগুলো থাকে, কেআরএ কেপিআইগুলো থাকে, এই জিনিসগুলোকে ম্যানেজমেন্ট তারা দেখতে চায় যে এই বছরের তো টার্গেট ছিল 100 কোটি, কাজ কত কোটি সেল হলো, এই বছরের তো ব্যাংক লোন পেমেন্ট করার কথা ছিল আমার কত পার্সেন্ট পেমেন্ট করতে পারলাম, আমার এই বছর তো ইনক্রিমেন্ট দিতে হবে এত পার্সেন্ট, আমি কত পার্সেন্ট করলাম। এই যে প্রত্যেকটা বিষয় আমার সাপ্লাই অনুযায়ী কেমন হচ্ছে, আমার যারা ভেন্ডর আছে তাদের ডিউ কে বা বেড়ে যাচ্ছে, বা ভেন্ডরগুলো কেমন, আমার এই মুহূর্তে আমার ডিস্ট্রিবিউশনগুলো কেমন রেঞ্জে আছে, পরবর্তী যে প্ল্যানিংগুলো করে সবগুলো এই ধরনের বিআই রিপোর্ট থেকেই মূলত করে থাকে। তো আমি এই যে আপনাদেরকে প্রসেসটা বললাম, এটা হচ্ছে একটা ইউনিভার্সাল প্রসেস, যেটা আমরা সাধারণত এই স্টেপসগুলো ফলো করি, কখনো কম কখনো কোনো ক্ষেত্রে বেশি হয়, বাট এই স্টেপসের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়। বাট এটা তো এখন আমরা তার মানে চলে আসলাম কি বুঝলাম, যে এই যে আমরা যে রিপোর্টিংগুলো বলতেছি, এমআইএস রিপোর্টিং, ভিজুয়ালাইজেশন রিপোর্টিং, এই পোর্শনটা মূলত আসে হচ্ছে কখন, ফাইনাল এই টাস্ক কমপ্লিট করার পর, ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল পাওয়ার পর, যে এইগুলো আমাকে একটা সার্টেন পিরিয়ডে তোমরা জমা দিবা বা আমাদেরকে দেখাইতে হবে। ওকে, তার মানে আমরা এটা এই এতটুকু দ্বারা এটা বুঝলাম যে আপনি কখনোই কোনো একটা অর্গানাইজেশন যাবেন আর আপনাকে ধাপ করে বলে ফেলবে যে এই ডাটা দিলাম, এই পাওয়ার বাই রিপোর্ট বানাও, এটা হয় কম। এটা হয় কখন, বড় অর্গানাইজেশনের ক্ষেত্রে, যে এই প্রথম অবজেক্টিভ ডিফাইনের কাজটা ডান, অ্যাগ্রিগেশনের জন্য আলাদা টিম কাজ করে, আইটি টিম, ডেটা ক্লিয়ারিংয়ের জন্য আইটি করে দেয়, অ্যানালিটিক্স আরেকটা টিম করে, এরপর ইভ্যালুয়েশন করে ফাইনাল রিপোর্টটা কমপ্লিট করার পর আপনাকে দেখবেন যে পুরো ডকুমেন্টেশন একটা পুরো কমপ্লিট ডকুমেন্টেশন করে দিবে তারা, এই কোম্পানিগুলো আপনার এই টিমটা করে দিবে। এই ডকুমেন্টেশনের উপর ভিত্তি করে আপনাকে একটা তখন বিআই বানাইতে হবে, তখন আপনি শুধু জয়েন করবেন অ্যাজ এ ডেটা ভিজুয়ালাইজার হিসাবে। তো ওই যদি ওই রোলে জয়েন করেন তাহলে আপনাকে ডে 1 থেকেই ধরেন ভিজুয়ালাইজেশন করতে হবে, কিন্তু অ্যাজ এ আপনি যদি বিজনেস অ্যানালিস্ট হিসেবে কাজ করতে চান, বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হিসেবে কাজ করতে চান, আপনাকে তখন শুরু থেকে সব কিছু মিলিয়ে করতে হবে। তো আমাদের দেশে এখনও ওই ফুল ফেজে করার প্র্যাকটিসটা এখনও আছে, কিছু কিছু কোম্পানি করতেছে, বাট না, আপনি ধরে রাখেন যে আপনাকে অবজেক্টিভ ডিফাইন থেকে শুরু করে শেষ পর্যন্ত গিয়ে রিপোর্টিং আসতে হবে। তো আমরা আসলে শেষমেশ এই রিপোর্টিংটাই দেখি যে কি করলো, কয়টা রিপোর্ট হলো, কিন্তু এই রিপোর্টগুলো তৈরি হওয়ার আগে যে কতগুলো স্টেপস আমাদেরকে ফলো করতে হয় বা কি কি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, এইগুলো আসলে আমরা কেউ আমাদের স্টেক হোল্ডাররা দেখে না। ইভেন তো আমরা যারা এই সেক্টরে যারা আসি কাজ করতে, আমরাও এই জিনিসগুলো সম্পর্কে না জেনে আসি। তো এইটা একটা প্রসেস গেল। তো এখন চলে আসি ড্যাশবোর্ড এবং রিপোর্টের মধ্যে আসলে বেসিক লেভেলের পার্থক্যটা কোথায়। আমরা কমন জিনিস যে আমরা রিপোর্টটা যদি আগে বলি, রিপোর্টটা হচ্ছে একটা ফিক্সড আপনার একটা কনক্লুশন। রিপোর্ট হচ্ছে আপনার সিম্পল কনক্লুশন, এখানে আপনার ফাইন্ডিং থাকবে, এখানে আপনার ফিডব্যাক থাকবে, এবং এখানে আপনার স্টেটমেন্টটা যে কোশ্চেনগুলো থাকবে, একটা অবজারভেশন হতে পারে, মানে রিপোর্ট করা হয় নিশ্চয়ই কোনো না কোনো একটা অবজারভেশনের উপর ভিত্তি করে, হোক এই অবজারভেশন আপনি নিজে করেন, হোক আপনাকে অ্যাসাইন করা হয়। তো এইটার আপনি একটা কনক্লুশন ড্র করে একটা 10 লাইন, 2 পাতা, 3 পাতা, 10 পাতা হোক, আপনি একটা পিডিএফ হোক আর প্রিন্টেবল হোক, আপনি একটা কমপ্লিট করে দিলেন একটা সার্টেন টাইমে, এইটা হচ্ছে আপনার রিপোর্ট আমরা বলতেছি। আর ড্যাশবোর্ড আমরা বলতেছি এই জিনিসটাই, যে রিপোর্টটা যেই ডেটা সোর্স থেকে করলেন, ওই ডেটা সোর্সগুলোকে আপনি একত্র করে লাইভ একটা ইন্টারাকশন করা, যেটার মাধ্যমে যেটা ক্লিকেবল হবে, হুইচ লুক লাইক অ্যাজ এ সফটওয়্যার, যে আপনি যে কোনো একটা প্যারামিটারে ক্লিক করলেন, ওই প্যারামিটারের উপর ভিত্তি করে ডিপেন্ডিং অন্যান্য প্যারামিটার কি হলো, চেঞ্জ হয়ে গেল। যেমন আপনি
ঢাকায় ক্লিক করলেন এক্সাম্পল, আপনার ঢাকার সাথে ক্লিক করার সাথে সাথে ঢাকার সবগুলো সেলস পার্সনের নাম চলে আসলো, ঢাকায় কতগুলো ডিস্ট্রিবিউটার তা চলে আসলো, ঢাকায় টোটাল সেল কত হলো তা চলে আসলো। আপনি যখন আবার চিটাগংয়ে ক্লিক করলেন তখন ওই চিটাগংয়ের রেসপেক্টে কতগুলো সেল হইলো, তার কতগুলো ডিস্ট্রিবিউটর আছে, তার কতগুলো আপনার আপনার কাস্টমার আছে, সব লিস্ট আলাদা হয়ে গেল। এই যে একটা ক্লিকের সাথে ডেটাগুলো চেঞ্জ হচ্ছে, একটা লাইভ একটা ইফেক্ট পাচ্ছেন, এইটা আমরা সাধারণত ড্যাশবোর্ড বলে থাকি। এবং এখন হচ্ছে ড্যাশবোর্ডের মধ্যে দুই রকমের ড্যাশবোর্ড হয়, একটা হচ্ছে লাইভ ড্যাশবোর্ড আর একটা হচ্ছে স্ট্যাটিক ড্যাশবোর্ড। লাইভ ড্যাশবোর্ড বলতে বোঝাচ্ছে ধরেন এই মুহূর্তে আপনার ফিল্ডে 1000 লোক কাজ করতেছে, কোনো একটা সার্ভে করতেছে, 1000 লোক এখন বিভিন্ন সময় রিপোর্ট দিচ্ছে আর অটোমেটিক ড্যাশবোর্ডে উঠতেছে, এটা হচ্ছে আপনার লাইভ। আর স্ট্যাটিক হচ্ছে 1000 লোকের সার্ভের গত 1 মাসের রিপোর্ট এখানে দেওয়া আছে, এইটা আপনি অ্যানালাইসিস করতেছেন, এইটা সময়ের টাইমের সাথে সাথে কোনো চেঞ্জ হচ্ছে না, ওইটা হচ্ছে স্ট্যাটিক ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ড তাহলে আমরা জানলাম দুই রকমের হয়, একটা হচ্ছে লাইভ ড্যাশবোর্ড আর একটা হচ্ছে স্ট্যাটিক ড্যাশবোর্ড। সো লাইভ ড্যাশবোর্ডটা তৈরি করাটা একটু টেকনিক্যাল, একটু রিসোর্সফুল হইতে হয়, আমার অনেক ব্যাকগ্রাউন্ডে অনেক পাইপলাইন ডেভেলপ করতে হয়। লাইভ ড্যাশবোর্ড করার জন্য পাইপলাইন করতে হয় এবং ডেটা ফিডিং করার জন্য, ডেটা কালেক্ট করার জন্য আমার অনেক ধরেন ফর্ম ডেভেলপ করতে হয়। মানে ফর্ম মিনস আপনার একটা ধরেন পিএইচপি দিয়ে বা আপনি যেই সফটওয়্যার ইউজ করতেছেন সেই সফটওয়্যারের ইন্টারফেসে একটা ফর্ম আছে, এটা মোবাইলের ইন্টিগ্রেটেড ফর্ম হইতে পারে। যেমন ধরেন পাঠাওয়ের যে ড্যাশবোর্ডটা, এটা হচ্ছে লাইভ ড্যাশবোর্ড। এই মুহূর্তে রাইট নাও কোথায় কেউ কলের রিকোয়েস্ট করলো, ওরা ড্যাশবোর্ডে বসে দেখতে পাচ্ছে। হ্যাঁ, এটা একটা লাইভ ড্যাশবোর্ড এক্সাম্পল। আর বাকিটা বললাম, যেমন গত মাস পর্যন্ত ধরেন আপনার কোম্পানির 5 ইয়ার্সের সেলসের ডেটার উপর ভিত্তি করে আপনি একটা ড্যাশবোর্ড করলেন। কেন করলেন? যাতে করে সামনের বছর কোম্পানি একটা ডিসিশন নিবে যে সেলস কেমন করবে, তার গ্রোথ কেমন, এটা দেখার জন্য। এটা লাইভ না, এটা আপনি হিস্ট্রিক্যাল ডেটাটাকে আপনি রিপ্রেজেন্ট করতেছেন। তো এটা হচ্ছে আপনার একটা স্ট্যাটিক ড্যাশবোর্ড। তো এখন চলে আসি কিছু ড্যাশবোর্ডের একটা, জাস্ট আমি একটা এক্সাম্পল, যে বিআই ড্যাশবোর্ড আর একটা হচ্ছে অ্যাসেস ড্যাশবোর্ড। বিআই ড্যাশবোর্ড বলতে আমরা বোঝাচ্ছি যেমন বিআই টুলস, তার মধ্যে একটা হচ্ছে পাওয়ার বিআই, মানে খুব কমনলি ইউজ হয়, লুকার স্টুডিও, তারপর হচ্ছে ট্যাবলু। এগুলো হচ্ছে তিনটা খুব কমনলি ইউজ হয়। যেমন ট্যাবলু মানে এগুলো আসলে কান্ট্রি টু কান্ট্রি, তারপর হচ্ছে কমিউনিটি টু কমিউনিটি, এগুলো ভ্যারি করে বিভিন্ন জায়গায়। যেমন বাংলাদেশে আমরা সাধারণত খুব আগে থেকে, সেই ছোটোবেলা থেকে এক্সেলটা দেখে আসছি, এক্সেল পেয়ে আসছি, এক্সেল ইউজ করা শুরু করছি। এবং মাইক্রোসফটের প্রোডাক্ট, মাইক্রোসফট সম্বন্ধে সবার আইডিয়া আছে। আর যেহেতু এক্সেলের সাথে মাইক্রোসফটের একটা বিআই টুলস আছে, ওটার নাম পাওয়ার বিআই, এই জন্য বাংলাদেশে মেজরিটি কোম্পানি পাওয়ার বিআইটি ইউজ করে। আর কর্পোরেট ফার্মগুলো ইউজ করে বিকজ অফ হচ্ছে সিকিউরিটি অ্যান্ড আদার্স কিছু ইস্যু থাকে, লার্জ ডেটা সেটগুলো নিয়ে কাজ করা, মানে একটু ফাস্ট সব কিছু মিলিয়ে, যেহেতু ওদের ইনভায়রনমেন্টটা ডেভেলপ করে এক্সেলের উপর ভিত্তি করে, ওই জন্য ওরা পাওয়ার বিআই ইউজ করে। এখন যেই সফটওয়্যার ফার্মগুলা ওদের ইনভায়রনমেন্ট ডেভেলপ করা ধরেন হচ্ছে মঙ্গোডিবি দিয়ে বা এসকিউএল সার্ভার দিয়ে, ওরা আসে এক্সেল ইউজ করে না, ডিরেক্ট অ্যাপসের মাধ্যমে ওরা দেখবেন যে ড্যাশবোর্ড করতেছে, এক্সাম্পল লুকারে ওরা ড্যাশবোর্ড করতেছে পাওয়ার বিআইতে বা ট্যাবলুতে, বা দেখা যাচ্ছে নিজেরা কাস্টমাইজ একটা ড্যাশবোর্ড বানায় নিচ্ছে। বিভিন্ন টুলস আছে, আপনি টুলস দিয়ে করতে পারেন অথবা বানায়ও নিতে পারেন, এটা কমপ্লিটলি আপনার উপর ডিপেন্ড করবে। তো কিছু কিছু ক্ষেত্রে ম্যাক্সিমাম বানায় ফেলে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, আবার কিছু হচ্ছে আপনার যারা অর্গানাইজেশন আছে তারা দেখা যাচ্ছে রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা এইসব টুলস ইউজ করে। তো এই যে অ্যাসেস বলতে কী বোঝাচ্ছি, স্প্রেডশিট ড্যাশবোর্ড। আপনি একটা ড্যাশবোর্ড এক্সেল দিয়েও বানাইতে পারেন, আপনি একটা ড্যাশবোর্ড গুগল শিট দিয়েও বানাইতে পারেন, কিন্তু এক্সেল দিয়ে ড্যাশবোর্ড বানানো হলে লাইভ ড্যাশবোর্ড বানানোর পসিবিলিটি একটু লো থাকে। তাহলে আপনাকে হয়তো বা ইন্টিগ্রেট করতে হবে পাওয়ার কোয়ারি দিয়ে, তখন আপনাকে পাওয়ার কোয়ারি দিয়ে সার্ভারের সাথে ইন্টিগ্রেট করে দেন লাইভ করতে পারবেন। কিন্তু যদি আপনি এক্সেলে লাইভ করতে চান এটা সম্ভব না। আবার সেম একই মানে এক্সেলে লাইভ করা যায় যদি পেড ভার্সন থাকে, তখন পেড ভার্সনের অনলাইন ভার্সনটা ক্লাউডের সাথে ইন্টিগ্রেট করে দেন করা যায়, ওটা একটু ক্রিটিক। তো আবার আমরা চলে যাই স্প্রেডশিটের মধ্যে, আরেকটা স্প্রেডশিট প্রোগ্রাম হচ্ছে গুগল শিট, যেটা এক্সেলের মতো। এইখানে মোটামুটি লাইভ করার স্কোপটা এক্সেলের চেয়ে একটু বেশি। যেমন আপনি এখানে ডেটাগুলোকে ফরম্যাটের সাথে কানেক্ট করে, বা আপনি বিকোয়ারি থেকে ডেটাগুলোকে শর্ট কোয়ারি করে গুগল শিটে কানেক্ট করে আপনি এটাকে লাইভ করতে পারেন, ওটা পসিবল হয়। তো এখন দুইটা চার্টের মধ্যে ডিফারেন্সিয়েটটা কি?
দুইটা চার্টই ধরেন, লিমিটেশন হচ্ছে এক্সেলটা হচ্ছে রিফ্রেশ করতে হয়, যেটা আবার একটা স্ট্যাটিক, এক্সেলটা মূলত স্ট্যাটিক ড্যাশবোর্ড, আর গুগল শিটটা হচ্ছে ওইটার চেয়ে একটু গুগল শিটটা হচ্ছে এক্সেলের চেয়ে একটু অ্যাডভান্স। ও এক্সেল গুগল শিটটা দিয়ে আপনি ডাইনামিক ড্যাশবোর্ড বানাইতে পারবেন। আর বিআই রিপোর্টগুলোর যে ড্যাশবোর্ডগুলো হয়, এগুলো টুলসগুলো, গ্রাফিক্স, ভিজুয়াল কিছু, এটা এই বিআইটা তৈরি করা হয়েছে আপনার মূলত ড্যাশবোর্ড ডেভেলপ করার জন্য। সো ওইটার মধ্যে মেইন ফোকাস থাকে ওই জায়গাটায়। সো এই জিনিসটা, ওই ক্ষেত্রে আপনার বিআই টুলসের ইন্টারফেসটা সুন্দর হয়। যেমন আপনারা দেখতেই পাচ্ছেন, এই পাশে বিআই রিপোর্টের ইন্টারফেস, এই পাশে হচ্ছে এসএসের ইন্টারফেস। বাট এখন এখানে একটা প্রশ্ন হচ্ছে, একটা অর্গানাইজেশন ইউআই এবং ইউএক্স এই দুইটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। আপনি খুব সুন্দর গ্রাফিক্যাল ভিজুয়াল একটা রিপোর্ট বানাইলেন বা একটা ড্যাশবোর্ড করলেন, বাট যে ড্যাশবোর্ডের কোনো মিনিং, আউটকাম, ইউজফুলনেস নাই, তাহলে ওই সুন্দর ড্যাশবোর্ড গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে করাটা কোনো কাজে আসলো না। কিন্তু আপনি সিম্পল দেখবেন, ম্যানেজমেন্ট লেভেলের লোকজন সিম্পল প্লেন গ্রাফ চার্ট চায়, সিম্পল টেবিল ফর্মে ডেটা চায়, তাদেরকে ওইভাবে বুঝাইতে হয়। তারা এত কালারফুল গ্রাফিক্যাল ইন্টারফেসে এখন অনেকেই যায় না। তো এটার রিজনটা হচ্ছে আপনার ইউআইটা কতটুকু সুন্দর, একটা ড্যাশবোর্ড কালারফুল দেখে খুব আইকন দেওয়া, ওইটা কতটুকু মানে মিনিংফুল, ওইটা আসলে মানে কতটুকু ইউজফুল, এটার ডিপেন্ড করবে কতটা মিনিংফুল আপনি বানাইছেন, ইউএক্সটা কতটুকু সুন্দর করছেন, ইউজার ফ্রেন্ডলিনেস কতটুকু করছেন, আপনি কতগুলা কোশ্চেনের অ্যান্সার ইজিলি দিতে পারতেছেন, বা আপনার ড্যাশবোর্ড দেখে আপনার স্টেক হোল্ডার, আপনার যারা থাকবে ক্লায়েন্ট, তারা কতটুকু সুন্দর ডিসিশন নিতে পারতেছে, আপনার কোম্পানির অবস্থা কত সুন্দর করে আপনি ফুটায় তুলতে পারতেছেন, ওই জায়গাটা ইম্পর্টেন্ট। ইউএক্স ইউজার এক্সপিরিয়েন্সটা ইম্পর্টেন্ট, ইউআইটা ইম্পর্টেন্ট না। সাধারণত প্রফেশনাল লেভেলে ড্যাশবোর্ড করতে গেলে ডেফিনেটলি ইউআইটা ইম্পর্টেন্ট, ইউআইটা গুরুত্ব দিতে হয়, তবে ওইটা ম্যাটার করে না। কেউ দিন শেষে আপনাকে ইউআই নিয়ে বলবে না, কালারফুল এত সুন্দর হলো না কেন, এটা ফন্টের এত কিছু কেউ বলতে যাবে না। আপনি আপনার এই ড্যাশবোর্ড দিয়ে সঠিক তথ্য দিচ্ছেন কি না, আপনার কনসার্ন পারসন, ক্লায়েন্ট, কাস্টম ম্যানেজার, আপনার কলিগস, তাদের পারপাস সার্ভ হচ্ছে কি না, দ্যাট ইজ দ্য ইম্পর্ট্যান্ট। তো আমরা কিছু ফ্রি বিআই টুলসে বা ফ্রি পেইড এবং ওপেন সোর্স কিছু টুলসের নাম দেখি। যেমন আপনি ফ্রির মধ্যে যেটা একটা ট্যাবলু, এটা পাবলিকটা ফ্রি, আর লুকার স্টুডিও হচ্ছে মোটামুটি 100% ফ্রি, বাট এখানে লিমিটেশন হচ্ছে ডেটার একটা রেঞ্জ বেড়ে গেলে দেন পেমেন্ট করতে হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে যেই রেঞ্জ ওরা ফ্রি দিয়ে রাখছে ওইটা গুড এনাফ, লার্জ অর্গানাইজেশনের ক্ষেত্রেও লাগে না। আপনাকে খালি যেটা গুগল স্পেসটা কিনে নিতে হবে, মানে ডেটা এই মানে ড্রাইভের স্পেস বা এগুলো কিনে নিতে হবে। বাট আপনার ডেটা সেট যখন অনেক লার্জ হয়ে যাবে দেন আপনি বিগ কোয়ারি বা আপনি লুকারের পেইড ভার্সন যেতে পারেন, বাট ইনিশিয়াল লেভেলে প্রয়োজন নাই। তো আপনি 100% ফিচার আপনি লুকার স্টুডিওতে ফ্রি পাচ্ছেন, ট্যাবলুতে 100% পাচ্ছেন না। শুধুমাত্র পাবলিকে যেটা পাচ্ছে, যেই রিপোর্টগুলো আপনি করবেন ওই রিপোর্টটা সাধারণত পাবলিক মানে ট্যাবলু পাবলিকটা ইউজ করা হচ্ছে রিসার্চ রিলেভেন্ট কাজের ক্ষেত্রে। কারণ কি, এটা ট্যাবলু পাবলিকে আপনি যাই আপলোড করবেন দুনিয়া সবাই দেখবে। এই জন্য মানে ফাইন্যান্সিয়াল ডেটা বা সিকিউরিটির একটা ইস্যু থাকে, এই জন্য ট্যাবলু পাবলিককে ইউজ করে না সাধারণত, রিসার্চ বেস কাজ ছাড়া অর্গানাইজেশনগুলো সাধারণত ট্যাবলু পেইড ভার্সনটা ইউজ করে থাকে। আর পাওয়ার বেস 100% পেইড, এটা তো আমরা বললামই। বিভিন্ন রকমের সফটওয়্যার আছে মানে ডেটা আপনার ভিজুয়ালাইজেশন করার জন্য। ইভেন দো এখন যারা ইআরপি মানে কোম্পানিগুলো আছে, তার মধ্যে ধরেন ওরাকল আছে, তারপরে স্যাপ আছে, তো ওরাও ওদের যেই ডেটাবেস, ওই ডেটাবেসের উপর ভিত্তি করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওরা কাস্টম বিআই টুলস বানায় দেয়। তো এখন কিছু কিছু ক্ষেত্রে এটা ইউজফুল হয়, কিছু কিছু ক্ষেত্রে ইউজফুল হয় না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজফুল হয়। তো এখন স্মল অর্গানাইজেশন, মিডিয়াম অর্গানাইজেশন, যাদের আসলে এত কোটি টাকা দিয়ে সফটওয়্যার পারচেস করা, ইআরপি পারচেস করা সম্ভব না, তারা দেখা যাচ্ছে সিম্পল এক্সেল, গুগল শিট বা এসকিউএল সার্ভার বা এই ধরনের কোনো কোয়ারি এগুলো নিয়েই তারা রিপোর্টগুলো করে। আর দেখা যাচ্ছে আপনি যদি ওপেন সোর্স মানে আপনি পাইথন দিয়ে বানায় ফেলতে পারেন, বা আরও কিছু ওপেন সোর্স এখানে দেওয়া আছে, তো এগুলো দিয়ে আমরা দেখা যাচ্ছে করতে পারি। তো আজকের আসলে আমাদের মূলত আলোচনা বা ফোকাস থাকবে হচ্ছে লুকারটা কি, লুকারটা কিভাবে কাজ করে, বিআই টুলসের আসলে ফিচারগুলো কি, এগুলো একটু দেখব। তো এই ক্ষেত্রে আমরা চলে আসি লুকার। এটার আগে নাম ছিল গুগল ডেটা স্টুডিও, এটা 2022 সালের দিকে ওরা নাম চেঞ্জ করে।
তো গুগল ডেটা স্টুডিও মূলত তৈরি করছিল গুগলের যে প্ল্যাটফর্মগুলো আছে, যেমন গুগল অ্যাডস, অ্যাড ম্যানেজার, তারপর হচ্ছে ইউটিউব, তারপর হচ্ছে এসিও, বিভিন্ন ওদের যে সার্ভিসগুলো আছে, ওদের যে মানে প্ল্যাটফর্মগুলো আছে, ওইগুলোর যে ডেটা জেনারেট হচ্ছে, এই ডেটাটাকে একটা প্ল্যাটফর্মে, যেমন ইউটিউব ফ্রি, রাইট? সো ফ্রি হলে এটার একটা অ্যানালিটিক্স দরকার। অ্যানালিটিক্সটা আপনি কীভাবে কাজ করবেন, কীভাবে আনবেন আপনার ওয়েব, মানে এটা দেখবেন, এটার জন্য ওরা একটা টুলস বানায় 2000 অলমোস্ট ইট ওয়াজ 10-12-এ মাইক্রো। তো তখন ওরা আস্তে আস্তে এটাকে গুগল ডেটা স্টুডিয়ামে লঞ্চ করে, ফার্স্ট মানে বিআই হিসেবে ওরাই লঞ্চ করে। তো তারপর দেখা যাচ্ছে যে আপনার অ্যাডসেন্স আছে, অ্যাডসেন্সের যে বিভিন্ন আপনি ওয়েবসাইট থেকে ডেটাগুলোকে নিচ্ছেন, ডেটাগুলোকে ট্র্যাক করতেছেন, এইগুলো ভিজুয়ালাইজেশন করার জন্য মূলত তৈরি করে। তো পরবর্তীতে যেটা হয়, ওরা এমনভাবে ডিজাইন করে দেয় এবং অ্যাক্সেসেবল করে দেয় যে আপনি এটা হচ্ছে সম্পূর্ণ, ফার্স্ট অফ অল হচ্ছে এটা একটা ক্লাউড বেইজ একটা অ্যানালিটিক প্ল্যাটফর্ম, এবং এটা মোটামুটি সব ধরনের বিজনেসের ক্ষেত্রে এটা সুইটেবল, এবং এটার কোনো অফলাইন কোনো ইউজ করার মতো কোনো অপশন নেই, পুরোটাই অনলাইন। এটার জন্য আপনার লাগবে একটা জিমেল। তো আমাদের জিমেল সবারই আছে, আমরা জিমেল দিয়ে যে আপনার লগ ইন করার পর ওই ব্রাউজারে, ক্রোম ব্রাউজারে আপনি গুগল ডেটা স্টুডিও বা লুকার স্টুডিও লিখে সার্চ এন্টার করলে আপনি যখন অ্যাক্সেস নেবেন, আপনার কিছু অ্যাক্সেস দুই একটা স্টেপস আছে, খুব ইজি। আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে, পারপাস কি। আমরা ইনিশিয়াল লেভেলে আমরা সবাই সাধারণত সেলফ বা স্টাডি পারপাস দিয়ে শুরু করি, এরপরে আপনি নেক্সট দিয়ে আপনি শুরু করে দিবেন। তো মূলত এই লুকার স্টুডিওগুলো কি করে সেটা হচ্ছে আপনার এইটার ইন্টারফেসটা খুবই ইজি, এবং আপনার মানে ভিজুয়ালাইজেশন করার যতগুলো টুলস আছে, যতগুলো চার্ট, গ্রাফ, কন্ট্রোলস, ম্যাপ ভিজুয়ালাইজেশন, এই জিনিসগুলা খুব সুন্দর করে এটাকে রিপোর্ট আকারে আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন। এবং মূলত এই লুকার স্টুডিও, মানে গুগল ডেটা স্টুডিও বা লুকার স্টুডিওটা তৈরি করা হয়েছে মূলত ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য, এবং ওই ট্রেন্ড থেকে আপনি কী কী অপরচুনিটি পাবেন এই জিনিসগুলো দেখার জন্য, এবং আপনি যাতে ইনসাইট বের করতে পারেন, যাতে করে আপনি আপনার এই ওয়েবসাইটের উপর ভিত্তি করে আপনার বিজনেসের আপনি একটা ডিসিশন নিতে পারেন। তো এই হচ্ছে লুকার স্টুডিও। তো এখন ডেটা ভিজুয়ালাইজেশন, এটা আসলে আমরা এটাকে কমন একটা, আমি সিম্পল একটা চার্ট রাখছি, এটা একটা থিওরিটিক্যাল পার্ট, যে আসলে কেন দরকার। কারণ হচ্ছে আমরা যে আমাদের বিজনেসে প্রচুর ডেটা থাকে, কমপ্লেক্স ডেটা, এই ডেটাগুলোকে আপনার ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমরা খুব ইজিলি, সিম্পলি আমরা এটাকে ভিজুয়ালাইজ করতে পারি, এবং যার এগেনস্টে আমরা ডিসিশন নিতে পারি। এরপরে হচ্ছে আমাদের বিজনেসের গ্রোথ থাকে, কখনো বিজনেসের সেলস ভালো হয়, কখনো খারাপ হয়, যেটাকে আমরা বলছি ট্রেন্ড। এখন এই ট্রেন্ডের প্যাটার্নটা কেমন, এই ট্রেন্ডটা কি অলওয়েজ ভালোর দিকে যাচ্ছে, উপরের দিকে, নিচের দিকে, না কোনো প্যাটার্ন নাই, তখন এই প্যাটার্নগুলো আমরা ট্রেন্ড এবং প্যাটার্নটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। তারপর হচ্ছে আপনার ডেটাগুলোকে ইন্টারপ্রিটেশন করতে পারি, যে আসলে কি বলতে চাচ্ছে, কোনটার সাথে কোনটার সম্পর্ক, যে কত পার্সেন্ট ডিসকাউন্টে আমার আসলে সেল ভালো হয়েছে, না ওয়েদার ইফেক্ট ছিল, না কাস্টমারের ফিডব্যাক ছিল, আমার এমপ্লয়ি চলে যাচ্ছে কেন, আমার কাস্টমারের ফিডব্যাকের মানে কাস্টমার চলে যাচ্ছে কেন, এগুলো আসলে ওই ফিডব্যাক অ্যানালাইসিসের উপর যখন ড্যাশবোর্ড করা হয় কিছু ক্ষেত্রে ওইভাবে আমরা তখন দেখতে পারি। তারপর হচ্ছে ধরেন আপনার অ্যাকিউরেসি, ধরেন অনেক কিছু আছে যে আমরা বিজনেসের ক্ষেত্রে যখন আপনি ড্যাশবোর্ড দিয়ে ডিসিশন না নেবেন, তখন আপনাকে অনেক সময় যেটা করতে হয় যে একটা ধারণা করে কাজ করতে হয়, মানে রেগুলার ডেটা দেখে একটা আন্দাজ করে করতে হয়। তো এই আন্দাজ করে বা একটা গাট ফিলিংস থেকে ডিসিশন নেওয়াটা সাধারণত বিজনেসের জন্য ভুল। তো এখানে ইরোর বেশি হয়, মানে ভুল সিদ্ধান্ত হওয়ার পসিবিলিটি বেশি থাকে। তো এই গাট ফিলিংস, এটার জন্য এই ধরনের ক্ষেত্রে আপনার মানে আপনি একটা লাইকলিহুড চিন্তা করে একটা কাজ করতেছেন, এই যে ইমপ্রুভমেন্টটা, এইটা মূলত ড্যাশবোর্ড থাকলে আপনার ইমপ্রুভমেন্টের অ্যাকুরেসিটা বাড়ে, এবং আপনার দেখা যাচ্ছে ইজিলি ড্যাশবোর্ডে দিয়ে আপনার ইজিলি আপনি কী কী অপরচুনিটিগুলো আস্তে আস্তে সামনে আপকামিংস, কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে, কোথায় অ্যাকশন নিতে হবে, এই জিনিসগুলো আসলে ফ্যাক্টরগুলো অ্যানালাইজ করতে খুব ইজিলি। এখন আসি ড্যাশবোর্ড ডেভেলপ করতে গেলে আপনার আসলে কী কী স্কিল থাকতে হবে। এই যে শুরুতে আমি দেখাইছিলাম একটা স্কিলস, যে এইটা হচ্ছে ড্যাশবোর্ড, আমরা এখন এইটা নিয়ে কথা বলতেছি, হ্যাঁ, কিন্তু এই কাজটা করার আগে আপনার আমার এই জিনিসটা সম্পর্কে একটা সুস্পষ্ট সুন্দর ধারণা থাকতে হবে। আদারওয়াইজ এই বাকি 5টা স্টেপসের সম্পর্কে যদি আমার ধারণা নাই থাকে, তাহলে আমরা কখনোই ড্যাশবোর্ড বানাইতে পারবো না। এখন আমি অবজেক্টিভ ডিফাইন কী জিনিস বুঝি না, আমি ডেটা অ্যাগ্রিগেশন কীভাবে করতে হয় জানিই না,
আমার ডেটাকে ক্লিন করার প্রসেস কি, যেটা অলমোস্ট পুরো প্রসেসের 50%, এই ক্লিনিং আমি বুঝি না, আমি এক্সেল ভালো পারি না, আমি গুগল শিট ভালো পারি না, আমি এক্সাম্পল লার্জ ডেটার ক্ষেত্রে ধরেন পাওয়ার পাইথন বা এসকিউএল এর কোয়ারিগুলো বুঝি না, পারি না, তাহলে তো আমার দ্বারা সম্ভব না। আমি বেসিক স্ট্যাটিস্টিক্স বুঝি না, আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বুঝি না, মিন মিডিয়ান মোডের যে ডিফারেন্সিয়েশনগুলো এগুলো বুঝি না, আমি রিগ্রেশন বুঝি না, তাহলে তো আমার দ্বারা, তাহলে তো অ্যানালিটিক্যাল ম্যাথোলজি করাই পসিবল না। হ্যাঁ, তো তাহলে তো আমি রিপোর্টিং কি করব, মানে ভালো রিপোর্টার আমি হইতে পারবো না, আমি আসলে পরবর্তীতে বুঝবোই না। তো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, না হলে আমরা পারবো না। তো এটা ছাড়াও এই জিনিস 5টা জিনিস ছাড়াও অ্যাডিশনাল যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে ডেটা কানেকশন এবং ইন্টিগ্রেশন। আপনি যখন ড্যাশবোর্ড করবেন তখন আপনাকে ওই অ্যাগ্রিগেশনটাকে, যেটা ম্যানুয়ালি করছেন ওই অ্যাগ্রিগেশনগুলোকে আপনার কী করতে হবে, যদি আপনি লাইভ ড্যাশবোর্ড করতেছেন তাহলে আপনাকে কানেকশন ক্রিয়েট করতে হবে আপনার ডেটা সোর্সের সাথে। ধরেন আপনি ডেটা নিচ্ছেন এক্সেলের সাথে, এক্সেল থেকে, তাহলে এক্সেল থেকে একটা কোয়ারি ক্রিয়েট করতে হবে গুগলে যাওয়ার জন্য বা পাওয়ার বিতে যাওয়ার জন্য একটা কোয়ারি দিয়ে আনতে হবে। আপনি ধরেন গুগল শিট থেকে ডেটা নেবেন, তাহলে হচ্ছে আপনার গুগল শিট থেকে লুকারে ট্রান্সফার করার জন্য কোয়ারি মানে আপনার একটা লিঙ্ক ক্রিয়েট করতে হবে। আপনি ধরেন এসকিউএল থেকে নেবেন, বা আপনি চিন্তা করতেছেন এসকিউএল থেকে বিগ কোয়ারিতে ট্রান্সফার করলেন, দেন বিগ কোয়ারি থেকে আপনার যে নিয়ে আসলেন লুকারে, বা আপনি এসকিউএল থেকে একটা এপিআই ক্রিয়েট করলেন, ওই এপিআই দিয়ে কোয়ারি দিয়ে টেনে আনলেন পাওয়ার বিতে। তো এই যে বিভিন্নভাবে একটা ডেটাগুলোকে, মানে এইটা হচ্ছে আপনার বিআই, আর এগুলো হচ্ছে আপনার ডেটা সোর্স, ধরেন এগুলো হচ্ছে একটা ডেটা সোর্স। তো আপনাকে বিভিন্নভাবে ডিরেক্টও আসতে পারে, বা প্রথমে এখান থেকে এখানে যাবে, তারপরে এখানে যাবে, তারপর এখানে আসবে, এই এই ফ্লো হইতে পারে। তো এই ফ্লোগুলা বোঝার জন্য কানেকশন ক্রিয়েট কিভাবে করতে হয় এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার তারপরে চার্ট এবং ভিজুয়ালাইজেশন, মানে আপনাকে ডিজাইন প্রিন্সিপালটা বুঝতে হবে, যে কোন ক্ষেত্রে কোন চার্ট ইউজ করব, কোন ক্ষেত্রে কোন গ্রাফ ইউজ করব। মানে একটা দিয়ে দিলাম হয়ে গেল, সুন্দর লাগলো হয়ে গেল, এইটা না। প্রত্যেকটা জিনিসের একটা ডেফিনিশন এবং প্রিন্সিপাল আছে। কখন আমরা কলাম চার্ট ইউজ করব, কখন আমরা বার চার্ট ইউজ করব, কখন আমরা হিস্টোগ্রাম ইউজ করব, কখন আমরা হিটম্যাপ ইউজ করব, তো কখন আমরা পিভট চার্ট ইউজ করব, এগুলোর একটা মানে ডেটাটা যাতে আপনার স্টোরি বলতে পারেন, ডেটার মধ্যে দিয়ে যেন আপনি চার্টটা দিয়ে যেন স্টোরিটা বলতে পারেন, এই জিনিসগুলো আপনার জানতে হবে। ভিজুয়ালাইজেশন স্কিলটা, এই জিনিসগুলো সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। তারপর হচ্ছে ডেটা ট্রান্সফরমেশন প্রিপারেশন, এর মধ্যে আমরা বলতে পারি, যেটা বললাম যে ডেটা কীভাবে ক্লিন করতে হয়, কীভাবে আপনি ফিল্টারিং করবেন। এখন ফিল্টার মানে যে এক্সেলে যে ফিল্টার করলেন এই ফিল্টারিং না, লাইভ ডেটাকে পাইপলাইনের মধ্যে ফিল্টার করা, এই জিনিসগুলো বোঝাচ্ছি। তারপর হচ্ছে আপনি ট্রান্সফর্ম করতেছেন, একটা স্ট্যান্ডার্ড ফর্মে আনতেছেন, কিভাবে আনবেন, কি লজিক সেট করবেন, এই জিনিসগুলো সম্পর্কে একটু ধারণা থাকতে হয়। তারপর হচ্ছে ড্যাশবোর্ড বানানোর যেই ইউএক্সটা কীভাবে করতে হবে, তারপর ইউআইটা কেমন হওয়া উচিত, কোন কালার, কখন ধরেন লস হয়েছে আপনি দিয়ে রাখেন গ্রিন কালার, আর আর উইন করছে এটা দিয়ে রাখেন রেড কালার, মানে এটা কালার সেন্স আর সিচুয়েশনের সাথে একটা কম্বিনেশন থাকতে হবে, এই জিনিস থাকতে হবে। তারপর হচ্ছে ফিল্টার এবং কন্ট্রোল ইউজার, আপনার ড্যাশবোর্ডের মধ্যে আপনি কোথায় কোথায় অটোমেশন ফিল্টার করবেন, ম্যানুয়াল ফিল্টার করবেন, আবার কোন কোন কন্ট্রোল ইউজ করবেন রিপোর্টটাকে নেভিগেট করার জন্য ইজিলি স্মুথলি। যেমন দেখবেন একটা সময় ছিল তখন সবাই নোকিয়া ইউজ করতো, কেন? বিকজ নোকিয়ার ইউজার ইন্টারফেসটা অনেক বেটার ছিল। তখন সনি এরিকসন সিমেন্স যে ফোনগুলো ছিল এগুলো অনেকে ইউজ করতে চাইতো না, বাট দেখতাম যে আমি আমার আব্বাকে দেখতাম যে নোকিয়া চালাচ্ছে, আমি বললাম আব্বা আমার তো, আমি এক্সাম্পল তখন দেখলাম যে আমার ছিল সনি এরিকসন ছিল, দেখলাম সনি এরিকসন ইন্টারফেস আর নোকিয়ার ইন্টারফেস আকাশ পাতাল পার্থক্য। তো এই যে ইউজার ইন্টারফেস, তো আমার ড্যাশবোর্ড কিন্তু আমার জন্য করতেছি না, আমি করতেছি আমার ক্লায়েন্টের জন্য, আমি করতেছি আমার বোর্ড অফ ডিরেক্টরের জন্য, ম্যানেজমেন্টের জন্য। তো তাদেরকে কিভাবে কন্ট্রোলটা বা এমনভাবে কন্ট্রোলটা বানায় দেওয়া, এমনভাবে আইকনটা ডিজাইন করা, এমন জায়গায় রাখা, এমন জায়গায় গ্রাফিংটা করা, চার্টটা করা যেটা তাদের জন্য প্রয়োজন। তো ওই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তো এখন আমরা এই পোর্শনে আমরা চলে যাব হচ্ছে লাইভ, আমরা কিছু লুকার স্টুডিওতে চলে যাব, লাইভ সেশনে চলে যাব, যেখানে আমরা দেখবো যে আসলে কীভাবে জিনিসগুলো কাজ করে। তো এতটুকুর মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে? আমি 2-3 মিনিট কোশ্চেন অ্যান্সার নিব, তারপর আমরা লাইভ সেশনে যাব। আমরা এখানে অলমোস্ট 20 জনের মতো দেখতে পাচ্ছি। আমি যে আলোচনাগুলো করলাম। হ্যালো, হ্যাঁ জি ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম জি। আচ্ছা, লুকার স্টুডিওই কেন, পাওয়ার বিআই অথবা ট্যাবলু না কেন? লুকার স্টুডিও কি এখন বেশি ফেমাস সব জায়গায়?
আচ্ছা, আমি এটা মেবি শুরুতে আলোচনা করেছি যে পেইড এবং ফ্রি। তো আমরা যখন শিখবো, ধরেন আপনি পাওয়ার বিতে যেই ধরনের অপশন আছে সেম অপশনটা আপনার লুকারে আছে। এখন পাওয়ার বিটা আপনি যদি ইনিশিয়ালি শিখতে চান, আপনাকে $30 পার মান্থ দিয়ে, মানে এক্সাম্পল আপনাকে এক্সাম্পল হ্যাঁ 35 ইয়ারলি ধরেন 35,000 টাকা সাবস্ক্রিপশন ফি দিতে হয় এক্সাম্পল। তো যখন আমরা শিখতেছি, অনেকের পক্ষে কিন্তু এটা সম্ভব না লাইসেন্সটা নেওয়া, রাইট? ইভেন তো ট্যাবলোর ক্ষেত্রেও। তো আপনি যদি লুকারে সেম ফ্যাসিলিটিসটা পান, তাহলে সেম জিনিসগুলোই দুইটা প্ল্যাটফর্মে আছে সেম, হয়তো বা আইকন একটু কিন্তু different। আমি তো পাওয়ার বিআই ইউজ করতেছি এবং এটা তো আসলে কোনো টোটালি ফ্রি ইউজ করতেছি আমি। আপনি পাওয়ার বিআই ডেস্কটপ ভার্সন, না পাওয়ার বিআই ট্যাবলো, এগুলোর কিছু ভার্সন থাকে। ধরেন আপনি ফুল কন্ট্রোলটা, ধরেন পাওয়ার বিআই আপনি ধরেন ফুল ফেজ আপনি ইউজ করতে গেলে আপনাকে দেখা যাচ্ছে আপনার প্রিমিয়াম লাইসেন্স লাগবে। ফ্যাব্রিক পাওয়ার বিআই, আপনি পাওয়ার বিআই ফ্যাব্রিক্স ইউজ করতে পারেন, ওই ক্ষেত্রে লাইসেন্সগুলো লাগবে। ইনিশিয়াল লেভেলটা আপনি ডেস্কটপ দিয়ে করতে পারেন। বাট আমরা যেহেতু বিআই রিপোর্টটা 3টা প্ল্যাটফর্মে শিখাই, আমরা পাওয়ার বিআইও শিখাই, আমরা লুকারও শিখাই, আমরা ট্যাবলো শিখাই। আজকের ওয়েবিনারে আমরা আলোচনা করতেছি লুকার নিয়ে। আমরা নেক্সট যখন ওয়েবার করব তখন আমরা আলোচনা করব ট্যাবলো পাওয়ার বিআই নিয়ে। আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? জি ভাইয়া। আর আরেকটা ব্যাপার হচ্ছে ভাইয়া, ওয়ার্ল্ড ওয়াইড কিছু কিছু ইন্ডাস্ট্রি ওয়াইজ লুকার ইউজ করে, কিছু ইন্ডাস্ট্রি ওয়াইজ পাওয়ার বি ইউজ করে, কিছু ইন্ডাস্ট্রি ট্যাবলো ইউজ করে। যেমন কিছু কিছু প্ল্যাটফর্মে ফ্রিল্যান্সিং মার্কেটগুলোতে লুকারের কাজের ডিমান্ড অনেক বেশি। এই কাজগুলো সাধারণত ইউরোপ তার এই ধরনের এই জোন থেকে বেশি আসে লুকারের কাজগুলোতে। আবার ইউএস থেকে কাজগুলো আসে ট্যাবলু পাওয়ার বির কিছু কাজগুলো আসে, এবং আসে ব্যাংক, ইন্স্যুরেন্স, ফাইন্যান্স, এই কর্পোরেশনগুলো ওরা এগুলো ইউজ করে, মানে ট্যাবলু তারপর পাওয়ার বি ইউজ করে। আবার ধরেন পাওয়ার বি ইউজ করে। আবার ধরেন ইন্ডাস্ট্রি লেভেলের ওরা আবার ইউজ করতেছে ট্যাবলু, হাই ধরেন পাওয়ার ইন্ডাস্ট্রি, তারপরে ধরেন হচ্ছে ম্যানুফ্যাকচারার, ওরা আবার ট্যাবলু ইউজ করতেছে। আবার ওয়েব বেস সার্ভিসগুলো যারা দিচ্ছে তারা দেখবেন আবার এডুটেক ওয়েব বেস সার্ভিসগুলো যারা দিচ্ছে, ই কমার্স, তারা আবার ইউজ করে ট্যাবলো লুকার। তো এক একটা ইন্ডাস্ট্রির জন্য এক একটা মানে ভার্সন এরিয়া আলাদা। তো যখন ফ্রিল্যান্স মার্কেটে যাবেন বা আপনি যখন যে ইন্ডাস্ট্রিতে যাবেন, আপনার উচিত হবে তিনটাই শিখে রাখা, ট্যাবলোও শিখা। ভাইয়া আমার কোশ্চেন হলো, সাপোজ আপনি বেসিক স্ট্যাটিস্টিক্স জানেন, সাপোজ আপনি বেসিক্সটা খুব ভালো করে জানেন যে কোনটার জন্য কোন চার্ট ব্যবহার করলে আপনি খুব ভালো একটা ফলাফল পাবেন। রাইট। এখন এর জন্য তো আমার 100% যে কোনো একটা যে কোনো একটা টুল জানলাম, তারপর অন্যান্য টুলগুলা শিখে নিলাম, এটার জন্য তো বেশি সময় লাগা উচিত না। না, লাগা উচিত না, কিন্তু তার মানে আমার বেসিক্সটা জানলেই মোটামুটি একটা মোটামুটি ভালো হবে, ক্লিয়ার আইডিয়া ক্লিয়ার চলে আইডিয়া আসবে। চলে যাবে। পাওয়ার বিআই যদি আপনি ভালো পারেন, তাহলে আপনি দেখবেন লুকার আপনার জন্য শিখা ম্যাক্সিমাম 7 ডেজ, ট্যাবলু শিখা ম্যাক্সিমাম 7 ডেজ। কিন্তু আপনি যে কোনো একটা ভালো শিখতে হবে। এখন ডিপেন্ড করবে আপনি কোন মার্কেটে কাজ করবেন বা আপনি কোন ইন্ডাস্ট্রিতে যাবেন। আপনি কি বুঝতে পারছেন আমার কথাটা? জি ভাই, আমি বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এনিওয়ান, কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন কি আছে? আচ্ছা, ওকে। সো আমরা চলে যাই হচ্ছে কিছু রিপোর্টে চলে যাই। জাস্ট এ সেকেন্ড। আচ্ছা, আমরা একটা রিপোর্ট দেখি। এটা হচ্ছে গ্লোবাল পপুলেশন 2000 আপ টু 2013। এখানে 3টা প্যারামিটার মূলত এখানে ওরা দেখাচ্ছে। যে প্যারামিটারগুলোর মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে যে আপনার টোটাল পপুলেশন কত, ওই পপুলেশনের কত পার্সেন্ট ইন্টারনেট ইউজ করে, এবং ওই পপুলেশনের কত পার্সেন্টের ফোন অ্যাক্সেসিবিলিটি আছে। এটা বার ফোন হইতে পারে, স্মার্টফোন হইতে পারে, এবং লাস্ট 5 ইয়ার্সের একটা ট্রেন্ড ওরা দেখাচ্ছে। তো এই রিপোর্টটা আমরা এক্সাম্পল, আমরা এটা হচ্ছে এখানে দেখাচ্ছে ওয়ার্ল্ড পপুলেশন 7 বিলিয়ন ওয়ার্ল্ড পপুলেশন। এই 7 বিলিয়নের মধ্যে হচ্ছে আপনার ইন্টারনেটের সুবিধা পাচ্ছে টোটাল 40%, মানে 2 বিলিয়ন হচ্ছে আপনার পাচ্ছে এই ইন্টারনেট ফ্যাসিলিটিসগুলো, এবং 6 বিলিয়ন আপনার এর মধ্যে আবার 6 বিলিয়ন পিপলের কাছে আপনার মানে নেট মোবাইল সার্ভিস ফ্যাসিলিটিসগুলো আছে। তো এই যে রিপোর্টটা একটা সিম্পল একটা রিপোর্ট, এই রিপোর্টটার মধ্যে কী কী আছে আমরা সিম্পল একটু দেখি। এইখানে মানে ওয়ার্ল্ড ম্যাপের সাথে কান্ট্রিগুলা লোকেটেড করা 1 নাম্বার, এবং এই কান্ট্রিগুলোর মধ্যে আবার নাম্বারিং দেওয়া আছে।
যেমন আমি যদি এক্সাম্পল চায়নাকে ক্লিক করি, তাহলে এখন চায়নার উপর ভিত্তি করে বাকি 3টা প্যারামিটার চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখাচ্ছে চায়নায় টোটাল পপুলেশন হচ্ছে 1.4 বিলিয়ন, যার মধ্যে অলমোস্ট 1.2 বিলিয়নের কাছে মোবাইলের সার্ভিসটা অ্যাভেলেবেল আছে। এটা ল্যান্ডফোন হোক, টেলিফোন মানে মোবাইল হোক, একটা কমিউনিকেশন অ্যাভেলেবিলিটি আছে। আবার এর মধ্যে মাত্র আপনার 45% হচ্ছে যারা আবার এর মধ্যে ইন্টারনেট ইউজ করতেছে। এবং এখানে দেখেন চায়নার একটা ম্যাপ, চায়নার ম্যাপে টোটাল পপুলেশন দেখাচ্ছে যে, এবং ম্যাপ ওয়ার্ল্ড ওয়াইড ম্যাপটাকে এখানে মানে আপনার ক্লিকেবল হচ্ছে জিনিসটা। তারপর হচ্ছে এখানে আপনার পপুলেশন কত পার্সেন্ট দেখাচ্ছে, ইয়ার অন ইয়ার গ্রোথ কেমন, 2005 সালে কত ছিল, এভাবে করে গ্রোথ করতে করতে হচ্ছে। তার মানে হচ্ছে এখানে লাস্টে এসে আপনার 45% আসে। তার মানে এখানে যে একটা ট্রেন্ড দেখাচ্ছে, এই ট্রেন্ডটা হচ্ছে আপার ট্রেন্ড, একটা লিনিয়ার একটা ট্রেন্ড শো করতেছে। তো এখানে সেম ওয়েতে মোবাইল ইউজার মানে মোবাইল সার্ভিস ইউজারদের একটা অ্যাক্সেসিবিলিটি দেখাচ্ছে। তো এখানে এখন আমরা যদি ইন্ডিয়া ক্লিক করি, তাহলে ইন্ডিয়ার উপর ভিত্তি করে আপনার ও ডেটাটা আবার দেখাবে। যেমন ইন্ডিয়া 12-13 মানে অলমোস্ট 11 পর থেকে আবার মোবাইল মানে এইটার যে নাম্বারটা, এটা মোটামুটি একটা কনস্ট্যান্ট আছে। কিন্তু আপনি মোবাইল ইউজারের যে ইন্টারনেট ইউজারের সংখ্যাটা দেখেন, একটা গ্র্যাজুয়ালি একটা এক্সপোনেনশিয়াল গ্রোথ পাচ্ছেন, পজিটিভ ট্রেন্ড পাচ্ছেন, আপার ট্রেন্ড। আপনি আবার চলে যান, দেখা যাচ্ছে বাংলাদেশের কথায় যদি আসি, সেম জিনিসটাই গ্র্যাজুয়ালি বাড়তেছে। তো এই রিপোর্টটা আপনার মূলত একটা ডেটা সেট, এটা হইতে পারে ধরেন সিএসভি বা একটা এক্সেল ডেটা সেট। এই ডেটা সেটটাকে আমি এখন ভিজুয়াল করলাম কান্ট্রি ওয়াইজ। আমার নেভিগেশন করার মানে আমার যে অবজেক্টিভটা ছিল কান্ট্রি ওয়াইজ দেখা, ইয়ার ওয়াইজ না। এক্সাম্পল আমি কান্ট্রি ওয়াইজ দিতে চাচ্ছি, তাহলে আমি এখানে নেভিগেশনটা করে রাখলাম কান্ট্রি ওয়াইজ। আমি কান্ট্রিতে ক্লিক করলে অ্যাট এ গ্ল্যান্স আমি দেখতে পাচ্ছি। এই যে ক্লিকেবল ফর্মটা, এই যে প্রসেসটা ক্লিক করলে হচ্ছে, এইটা কিন্তু আপনি এক্সেল গুগল শিটে পারবেন না করতে। এটার জন্য আপনার পাওয়ার বিআই, আইদার ট্যাবলু, আইদার লুকার স্টুডিও বা আদার প্ল্যাটফর্ম। এখন আমি যেহেতু আজকে লুকার নিয়ে আলোচনা করব, তাহলে লুকার একটু গুণগান গাবো। কেন লুকারটা এই ক্ষেত্রে একটু অন্যান্য প্ল্যাটফর্মের চেয়ে একটু ভালো, বিকজ লুকারটা হচ্ছে গুগলের, আর ওয়ার্ল্ড ওয়াইড ম্যাপিং সার্ভিসটা দিচ্ছে গুগল, সবচেয়ে ভালো দিচ্ছে, এবং গুগলের সার্ভিসিংটা অ্যাকুরেট, এবং গুগলের ম্যাপিংয়ের যে ফিচারটা এটা সবাই ইউজ করতেছে। তো সেই ক্ষেত্রে আপনি ম্যাপিংয়ের ফিচারের ক্ষেত্রে লুকার স্টুডিওর উপর বেস্ট আর কেউ নাই। পাওয়ার বিআই ইউজ করা হচ্ছে বিংয়ের ম্যাপ, হ্যাঁ। আপনার ট্যাবলু ইউজ করে হচ্ছে আপনার ওদের আলাদা স্যাটেলাইট ম্যাপ আছে, ওই ফ্রি সোর্স, ওই ম্যাপগুলো ইউজ করে। তো যেই আপডেটগুলো গুগলে আছে, ওই আপডেটগুলো প্লেস মার্ক ওইটা আবার ওই বিংয়ে পাবেন না, আবার ইয়েতে পাবেন না। শুধু একটা ডেমোগ্রাফিক্যাল একটা টপ ভিউ থেকে আপনি একটা পোর্শন দেখতে পারবেন। তো এইটা একটা এক্সাম্পল গেল হচ্ছে লুকারের। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এটা ধরেন, এটা হচ্ছে একটা এইচআর একটা ড্যাশবোর্ড। এইটা একটা অর্গানাইজেশন ড্যাশবোর্ড, একটা স্যাম্পল ডেটা সেট। এই ডেটা সেটের মধ্যে আমার টোটাল এমপ্লয়ি আছে এখানে 1000 এমপ্লয়ি। এই যে আমি দেখেন স্কোয়ার বক্স করা, এগুলোকে আমরা বলতেছি স্কোর কার্ড, যেখানে হচ্ছে আপনি স্ট্যাটিস্টিক্যাল যে ক্যালকুলেশনগুলো, ম্যাথমেটিক্যাল, এগুলো আপনি এখানে করতে পারবেন। যেমন এখানে আপনি সাম, অ্যাভারেজ, ম্যাক্স, মিনি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স, আপনি মোটামুটি যতগুলো ক্যালকুলেশন সব আপনি এখানে রাখতে পারবেন। আচ্ছা, তো এখানে আমি কি দিলাম, এটার ফরম্যাটিংটা করে দিছি কম্প্যাক্ট ফরম্যাটে, যেখানে আপনার কে মিলিয়ন এভাবে দেখাচ্ছে। তো এখানে 1000 এমপ্লয়ি আছে, যাদের এখানে সামারি টোটাল ইয়ারলি স্যালারি হচ্ছে 113 মিলিয়ন ইউএসডি বা বিডিটি, হোয়াট এভার ইট ইস। এখানে কন্ট্রোল হিসাবে আমি 2টা কন্ট্রোল ইউজ করছি, একটা কান্ট্রি, একটা জেন্ডার। তো এখন যদি আমি জেন্ডার, আমি যদি শুধুমাত্র ধরেন মেল জেন্ডারটাকে আমি এখানে চেক করলাম, ফিমেলটাকে আনচেক করে দিলাম, তাহলে এখানে দেখাচ্ছে এই 1000-এর মধ্যে এমপ্লয়ি আছে 482 জন এমপ্লয়ি হচ্ছে ছেলে। আচ্ছা, যাদের মধ্যে আমেরিকান হচ্ছে 64%, চায়না হচ্ছে 22%, আর বাকিটা হচ্ছে ব্রাজিল। এবং যাদের মধ্যে আইটি ডিপার্টমেন্ট সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ার, তারপরে সেলস, তারপরে মার্কেটিং, তারপরে এইচআর, তারপরে ফাইন্যান্স, তারপরে অ্যাকাউন্টিং। এদের মধ্যে আবার পজিশনগুলোর ক্ষেত্রে ইউএসের ডিরেক্টর, ভাইস প্রেসিডেন্ট, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, অ্যানালিস্ট, এই লেভেলের লোকজনগুলো বেশি। এখন যদি আবার জিজ্ঞাসা করি, ক্লিক করি ডিরেক্টরে ক্লিক করি,
তাহলে আমাকে আবার ও নেভিগেশন করে মানে ইন্টারাকশন করে দেখাই দিবে ডিরেক্টরের মধ্যে আমেরিকান লোকই বেশি, এবং তার মধ্যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে মূলত আপনার ডিরেক্টর লেভেলটা বেশি। কতজন? 55 জন, এবং তাদের টোটাল স্যালারি 9 মিলিয়ন। আবার আমি চলে যাই অ্যানালিস্টের মধ্যে দেখা যাচ্ছে সেলস ডিপার্টমেন্ট অ্যানালিস্টের সংখ্যা বেশি। তো এই যে একটার সাথে একটা রিলেভেন্ট, আপনি পুরো তথ্যটাকে একটা যেমন এটার যদি ডেটা সেট, এটার যদি র ডেটাটা আমরা দেখি তাহলে বুঝবো এইটা হচ্ছে এটা র ডেটা সেট, যে ডেটা সেট দিয়ে আমরা এটাকে বানাইছি। তো এইখানে হচ্ছে সকল তথ্যগুলো এখানে দেওয়া আছে একটা গ্ল্যান্স। তো এই ডেটা সেটের উপর ভিত্তি করে আমরা কি করছি, এটাকে আমরা পিভট করতে পারতাম, এটাকে আমরা নর্মাল রিপোর্টিং করতে পারতাম, কিন্তু এটাকে একটু ইন্টারাকশন করা, ক্লিকেবল করার জন্য আমরা এটাকে এই রিপোর্টটাকে আমরা ডিরেক্টলি সেম রিপোর্টটা আমরা পাওয়ার বিতে করতে পারতাম বা ট্যাবলেতে করতে পারতাম, কোনো ইস্যু নাই। কিন্তু আমরা এখানে করছি আপাতত লুকারে, যেহেতু আজকে আমরা লুকার নিয়ে কথা বলতেছি। সো এই একই ফিচারটা আপনি সেম জিনিসটার 3টায় পাচ্ছেন, যেহেতু এটা ফ্রি পাচ্ছেন। সো আমি মনে করি এটার উপর আপনাদের একটু জোর দেওয়া উচিত, শেখাটা উচিত। কেন শেখা উচিত? তার একটা রিজন হচ্ছে শেয়ারিংটা খুবই ট্রিমেন্ডাস এইখানটায়, এই লুকার স্টুডিওতে। বিকজ আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, আমাদের জিমেল ইউজার ম্যাক্সিমাম, আউটলুক ইউজার আছে আমাদের, কিন্তু প্রত্যেকটা একটা জিমেল আছে, অনেকের আছে আউটলুক না কিন্তু জিমেল একটা আছে। তো যার জিমেল আছে তাকে আপনি এটা শেয়ার করতে পারতেছেন ইজিলি, এই শেয়ারের মধ্যে আবার কন্ট্রোল দিতে পারতেছেন, আপনি সিলেক্টিভ পার্সনকে দিতে পারতেছেন। তো এই ফিচারটা কিন্তু এটা খুব সম্পূর্ণ একটা পেইড ফিচার, যেটা কিন্তু আপনি পাওয়ার বিতে পাচ্ছেন না। পাওয়ার বিতে আপনি শেয়ার করতে যান আপনার রিপোর্ট একটা, তখন কিন্তু আপনাকে অবশ্যই প্রিমিয়াম লাইসেন্স নিতেই হবে, আদারওয়াইজ পারবেন না। ট্যাবলুর ক্ষেত্রেও সেম। ট্যাবলুতে এই যে রিপোর্টটা করছি, আমার এক্সাম্পল একটা অর্গানাইজেশনের জন্য করলাম, এই রিপোর্টটা যদি আমি ট্যাবলুতে করতাম তাহলে এই রিপোর্টটা এই লিঙ্ক যার কাছে থাকতো সেই দেখতে পারতো, বা ট্যাবলুর যে কমিউনিটি পোর্টালে গেলে দেখতে পারতো যে এইচআর এর উপর একটা রিপোর্ট করা হয়েছে। তার মানে আপনার কোম্পানির ডেটাটা কিন্তু পাবলিকলি অ্যাভেলেবল হয়ে যাচ্ছে। তো ওই জন্য ওই ক্ষেত্রে ম্যাক্সিমাম অর্গানাইজেশন ওরা যেহেতু ফ্রি সোর্স হিসাবে লুকার ইউজ করতেছে, কারণ এখানে আপনি প্রিমিয়াম ফ্যাসিলিটিস পাচ্ছেন ফ্রি, এবং ডেটা সোর্স আপনার লিমিটেশন অনেক বেশি, যার জন্য মোটামুটি এটা ইউজ করতেছে ম্যাক্সিমাম। তো এই হচ্ছে আপনার লুকারের যে প্রসেসগুলো, মানে এইটা একটা গেল। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, র ডেটা একবারে স্ট্রাকচার থেকে শুরু করে এন্ড রেজাল্ট একটু দেখাই লুকারে কিভাবে আপনার আসতেছে। আমরা এইটা একটা র ডেটা, আমরা এটা একটা কমপ্লিটলি র ডেটা। এই ডেটার মধ্যে কি আছে? এই ডেটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের আইএবি আর্কিটেকচারাল আইবি কি বলে এটাকে, সরি ফুল ফর্মটা আমি ভুলে গেলাম। আর্কিটেকচারাল যে কনসালটেন্ট আছে, ফার্মটা আছে, মানে ইনস্টিটিউশনটা আছে, এই ওদের আন্ডারে রেজিস্টার্ড কতগুলো আর্কিটেকচারাল ফার্ম আছে তাদের একটা লিস্ট ওরা ওয়েবসাইটে দিছিল। ওই ডেটাটা হচ্ছে এটা 2020 সালের ডেটা। তো এখানে কীভাবে আছে আপনি খেয়াল করে দেখেন, এটা একটা সিস্টেম জেনারেটেড ডেটা, এসকিউএল ফর্ম, মানে মাইএসকিউএল-এর একটা আউটপুট, একটা ডেটাবেস। তো এখানে আপনার টোটাল পেজ আছে 39টা, এবং প্রতিটা পেজে এভাবে করে একটা ইনফরমেশন আছে। দেখেন মজার ব্যাপার হচ্ছে একটা বক্স মানে হচ্ছে একটা কোম্পানি ইনফরমেশন, যেখানে কোম্পানির উপরে কোম্পানি আইডি আছে, কোম্পানির নাম, স্টাবলিশ ইয়ার, অফিস অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, কন্ট্রাক্ট, কতজন পার্টনার আছে এবং তার নাম কি, তার ডেজিগনেশন কি, তাদের এখানে আইবির মেম্বার কতজন আছে, গ্র্যাজুয়েট কতজন আছে, টোটাল মেম্বার কতজন। তার মানে আমরা যদি এই ডেটাটাকে এক্সেলে নিয়ে যাই তাহলে এইটা হবে একটা কমপ্লিট রো, এইটা হবে আরেকটা রো। কিন্তু যেহেতু এটা একটা রিপোর্ট, এটা একটা রিপোর্টিং ফেজে আছে, তো এই রিপোর্টের ফেজে দেখা যাচ্ছে তো এইভাবে দিছে, এটা কোনো সমস্যা নেই। তো আমরা এখন কি করব, আমাদের অবজেক্টিভ হচ্ছে যে আমরা এটাকে একটা ইউজেবল ফর্মে নিয়ে আসবো। এটাকে আমরা প্রথমে কি করব, ওই যে আমাদের রুলস অনুযায়ী অ্যাগ্রিগেশন করলাম, এখন ক্লিনিং করব। তো আমি আপনাদের একটা ক্লিনিংয়ের একটা স্যাম্পল দেখাই, তাহলে হোপফুলি আপনারা বুঝতে পারবেন। তো এই ডেটাটাকে আমরা কি করছি, র ডেটায় এভাবে কনভার্ট করছি, ওই পিডিএফটাকে এভাবে আমরা কনভার্ট করছি। কনভার্ট করার পর এটাকে 4-5টা স্টেজ কমপ্লিট করার পর ফাইনালি আমরা এটাকে এইভাবে আনতে পারছি।
দেখেন এটা ছিল আমাদের ফাইনাল রেজাল্ট, এটা ছিল আমাদের ফাইনাল রেজাল্ট যে আমরা এই ডেটাগুলো কীভাবে আমরা কমপ্লিটলি আনতে পারছি। ছিল কি, ছিল হচ্ছে এইটা, খেয়াল করেন। আর আমাদের ক্লিনিং করার পর এন্ড রেজাল্ট কী আসলো, এইটা। তো এখন আমরা এইটাকে আমরা ভিজুয়ালাইজেশন করছি এইখানে, দেখেন এইটা হচ্ছে আমাদের একটা ভিজুয়ালাইজেশন আইবি ডেটার উপর ভিত্তি করে। এটা আমাদের একটা স্টুডেন্টের করা, আমি জাস্ট এই ফাইলটা দেখালাম আপনাদেরকে যে এখানে কি দেখাচ্ছে, টোটাল কতগুলো কোম্পানি আছে, 142টা কোম্পানি আছে। তার মধ্যে কতগুলো আর্কিটেক্ট আছে, 496টা। এর মধ্যে আইবি গ্রাজুয়েট কতগুলো, 593 জন। টোটাল মেম্বার কত, 142টা কোম্পানির 1079টা। আচ্ছা, এখন এর মধ্যে আমরা ইয়ার ওয়াইজ, থানা ওয়াইজ আমরা একটু কম্পারিজন করে দেখতে পারি। ধরেন এখানে আমরা ইয়ার ওয়াইজ করে দেখলাম যে 2000, শুধুমাত্র ধরেন 2010 থেকে 14 পর্যন্ত বা 1995 থেকে 99 পর্যন্ত কতগুলো কোম্পানি হয়েছিল বাংলাদেশে। আমরা যদি ক্লিক করি দেখেন 22টা কোম্পানি হয়েছিল তখন, 22টা কোম্পানি ছিল। কোথায় কোথায় ছিল, এই যে ম্যাপে এটার তাদের লোকেশনটা আমরা এখানে ইজিলি ট্রেস করতে পারছি, দেখতে পাচ্ছি। আমি যদি ফুল পেজ দেখতে চাই, আমি ফুল পেজ ক্লিক করতে পারি। এই হচ্ছে আমার ম্যাপের লোকেশন, যে কোথায় কোথায় কোম্পানিগুলো কোন কোন মানে কোন লোকেশনে ছিল। 28 নম্বরের কোন বিল্ডিংয়ে ছিল কোম্পানি অফিসটা, এই যে এটা, এই বিল্ডিং, এই যে বিল্ডিংয়ে তাদের অফিসটা ছিল, মানে এখন বর্তমানে অফিস। এইখানে 3টা কোম্পানি, এরা হচ্ছে পুরাতন কোম্পানি, কত বছর আগের কোম্পানি, যাদের কোম্পানি এইজ হচ্ছে 1900, তাদের স্টাবলিশ ইয়ার হচ্ছে 1995 থেকে 1999, এই এজের মধ্যে, এই ইয়ারের মধ্যে। আমরা যদি আবার চিন্তা করি রিসেন্টলি 2020 সাল থেকে 24 সালের মধ্যে কয়টা কোম্পানি হয়েছে, যদি এটা দেখতে চাই, এখানে দেখাচ্ছে একটা কোম্পানি, এটা ফার্মগেটে। আমরা যদি চিন্তা করি যে না 2000 সাল থেকে শুরু করে আমরা কতগুলো হয়েছে সেটা দেখতে চাই, 5 বছর করে যদি এখানে ভাগ করা আছে, তাহলে এখানে দেখাচ্ছে টোটাল 2000 সালের পর থেকে মূলত 150টা কোম্পানি, 105টা কোম্পানি আসছে, আর 39টা বা সামথিং কোম্পানি হচ্ছে আগের। তো এই হচ্ছে এই যে একটা রিপোর্ট, এখানে ডিটেলস দেওয়া আছে, কার কত, মানে কার ডিটেলস কত, কোন তাদের লোকেশন কোথায়, কোনটা কি, এই যে একটা এই যে একটা প্রসেস, এইটাই আমরা বলতেছি ডেটা ভিজুয়ালাইজেশন। দেখেন আপনি বলেন এইটা এই ইনফরমেশনটা বেশি মিনিংফুল না এইটা বেশি মিনিংফুল? এটা যে রিপোর্ট, আর এইটার এন্ড রেজাল্টটা আমরা করছি কি দিয়ে, এটার এন্ড রেজাল্ট আমরা আনছি এখানে। তো এটা করছি হচ্ছে পাওয়ার লুকার স্টুডিও দিয়ে আমরা করছি। তো এইটা হচ্ছে গিয়ে মূলত ফ্যাক্টর। তো আপনাদেরকে আসলে ওয়ার্কশপটার যে আমাদের কল করার একটা মেন উদ্দেশ্য হচ্ছে ইম্পর্টেন্সটা বোঝানো, যে আপনারা শিখেন অ্যাভেলেবল রিসোর্স ইউটিউবে অ্যাভেলেবল, লুকার স্টুডিও টিউটোরিয়ালকে সার্চ করলে অ্যাভেলেবল পেয়ে যাবেন। পাওয়ার বিআই নিয়ে সার্চ করেন, হাজার হাজার টিউটোরিয়াল পাবেন, লুকার ট্যাবলু নিয়ে করেন পেয়ে যাবেন। কিন্তু এই মানে কেন শিখবেন এইটার গুরুত্বটা আপনাকে বললাম। এখন আসেন জব মার্কেটের কথা যদি বলি, এটা তো আমরা বুঝিয়ে গেলাম যে জব মার্কেটে আমাদের কী কাজ করতে। ফ্রিল্যান্স মার্কেটের ক্ষেত্রে যদি একটু আসি, আমরা কী ধরনের আমরা জবগুলো সাধারণত থাকে, দেখেন আমরা কিছু সেলারদেরকে দেখাই যারা শুধুমাত্র লুকার স্টুডিওর উপর ভিত্তি করে তারা কাজ করতেছে। যেমন দেখেন এখানে তার হচ্ছে 917টা রেটিং, তার স্টার্টিং রেট হচ্ছে $100। এই ভদ্রলোকে সে হচ্ছে টপ রেটার আপওয়ার্কের, সে হচ্ছে এই পর্যন্ত 917টা রেটিং পাইছে। সো সাধারণত আপওয়ার্কে 100টা কাজ করলে 50টা 60টা কাস্টমার রিভিউ দেয়, বাকিগুলো কাস্টমার অনেক সময় দেয় না। তো তার যেহেতু 917 রেটিং, তারপরে আমরা ধরে নিতে পারি সে 100,000 প্লাস কাজ করছে। তারপরে এখানে তার কত টাকা সে আর্ন করছে, জাস্ট এক্সাম্পল। সে কী করে, সে লুকার স্টুডিও রিপোর্ট সেট আপ করে, লুকার স্টুডিওর ড্যাশবোর্ড ডিজাইন করে, সে এই কাজটা করে। তারপর আরেকজন দেখেন সে টপ রেটার, সে তার স্টার্টিং রেট হচ্ছে $70 করে, 200টা কাজ করছে, 100টা কাজ করছে। এভাবে করে কিন্তু আমরা সেলার যারা মানে প্রোফাইল দেখতে পাচ্ছি যারা অলরেডি কাজ করতেছে। তার মানে কি এই লুকার স্টুডিওর উপর কি ডিমান্ড আছে, অ্যাভেলেবল ডিমান্ড আছে, কাজ করতেছে তারা। আচ্ছা, এটাই হলো 1 নাম্বার। আমরা জব দেখি কী ধরনের জবগুলো আসলে মূলত মানে দেওয়া হয়, পোস্টিং কেমন হয়। যেমন এটা কবে করছে 19 ঘন্টা আগে, যে নন প্রফিটেবল ডেটাবেস ড্যাশবোর্ড অ্যান্ড ডেটা অ্যানালাইসিস কী দিয়ে করতে হবে, লুকার স্টুডিও দিয়ে তাদের প্রিফারেন্স
যাদের এটা ডেটা কোথায় আছে, গুগল শিটে আছে, তারা এটা মূলত লুকার স্টুডিও তারা করতে যাচ্ছে। তারপর হচ্ছে আপনারা যদি দেখি, এই যে লুকার স্টুডিও স্টুডিও এক্সপার্ট নিডেড টু ট্রাবল শুট আওয়ার রিপোর্ট। ট্রাবল শুট বলতে আমরা কী বুঝাচ্ছি, ধরেন ট্রাবল শুটতে বুঝাচ্ছি এইখানে ম্যাপটা ইরোর আসতেছে, এইখানে গ্রাফটা ইরোর আসতেছে, এইখানে নাম্বারটা ভুল আসতেছে, তারা ঠিক করতে পারছে না। এখন আপনার কাজ হচ্ছে এটাকে ঠিক করে দেওয়া। আপনি এখন এটার এক্সপার্ট, আপনি এটা ঠিক করে দিলেন। এটার জন্য চার্জ কেমন, নর্মালি কত টাকা তাদের বাজেট, আওয়ারলি রেট কত, $20 থেকে $30 তাদের বাজেট। এইটা ডিপেন্ডিং অন ইউ, প্লাস মাইনাস করে আপনার একটা আওয়ারলি রেটে কাজ করতে পার, মানে আমরা যে করতে চাই করতে পারবো আর কি। আচ্ছা, তারপর হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন নিড এক্সপার্ট, তার এটা আওয়ারলি রেট হচ্ছে 20 থেকে 45। আচ্ছা, পাওয়ার বি এর সেম পাওয়ার বি এর উপর কাজ আছে, সেম আপনার ট্যাবলুর উপর কাজ আছে। আপনি দেখেন পাওয়ার বি লিখে সার্চ করে দেখেন, দেখেন পাওয়ার বি এর কতগুলো কাজ আছে। এখানে হচ্ছে পাওয়ার বি ইনভয়েস করবে গুগল শিটে, কিন্তু রিপোর্ট আসবে পাওয়ার বি, এই ধরনের একটা কাজ। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের, লেস দেন 30। এটা কোনো পেমেন্ট ওরা উল্লেখ করে নাই, এইখানে তবে বিট করতে হবে। তারপরে টপ পাওয়ার বি ইউএক্স ডেভেলপার রিকোয়ার্ড, এটা হচ্ছে আওয়ারলি, তাদের এখানে এক্সপার্ট দরকার, তাদের আওয়ারলি বাজেট হচ্ছে $60 থেকে $150। সো যেই মানে এই ইউআই ইউএক্স ডেভেলপার মানে কি বোঝাচ্ছে, ইউআই ইউএক্স ডেভেলপার মানে বোঝাচ্ছে আপনাকে ওরা একটা লিস্ট অফ কোশ্চেন অবজেক্টিভ দিবে, যে ভাই এই আমাকে কোশ্চেন আনসারগুলো বের করে দিবা। ওটার উপর ভিত্তি করে আপনাকে প্রথমে ইউএক্স ডেভেলপ করতে হবে, ইউএক্স ডেভেলপ করার পর দেন আপনাকে ইউআই ডেভেলপ করতে হবে। এখানে একটা জিনিস কিন্তু মানে খুব গুরুত্বপূর্ণ, আপনারা একটা খেয়াল করে দেখবেন, এই যে ইউএক্স তারপর হচ্ছে ইউআই, মানে আগে আমরা ভুল করি, আমরা আগে ইউআই শুরু করি দেন ইউএক্স করি। আগে এখানে করতে হবে ইউআইটা করতে হবে, ইউএক্সটা করতে হবে, দেন হচ্ছে ইউআইটা করতে হবে। সো আবার আপনি যদি ট্যাবলু লিখে ধরেন আপনি সার্চ করলে দেখেন ট্যাবলুর কী পরিমাণ আসতেছে, এবং ট্যাবলু ইনস্ট্রাক্টর দরকার, যে ট্যাবলু ভালো পারে, তাকে শিখাবে, তাকে সে আওয়ারলি $20 থেকে $45 তাকে পে করবে। তারপরে এই যে কনসালটেন্সি করবে অন ড্যাশবোর্ড, হয়তো বা কেউ একটা ড্যাশবোর্ড বানাইতে চাচ্ছে, অথবা দেখেন এই যে অন ইমপ্রুভমেন্ট পারফরমেন্স ট্যাবলু ড্যাশবোর্ড, তাদের একটা এক্সিস্টিং ট্যাবলুর একটা ড্যাশবোর্ড আছে, তো এটা হচ্ছে ফিক্সড প্রাইস, তাকে $200 দিবে। সে যে ক্লায়েন্ট, সে যেটা করবে সেটা হচ্ছে ক্লায়েন্ট তার এক্সিস্টিং ড্যাশবোর্ডটা দেখাবে, যে ট্যাবলু ডেভেলপার সে যেটা করবে তাকে একটা ইয়ে করে দিবে, আপনার একটা গাইডেন্স দিবে যে আপনি এটা এইভাবে না করে এইভাবে করতে পারেন। তো এইটা এই ধরনের কাজ আমরা যদি ফাইবারে দেখি, আপওয়ার্কে তো দেখলাম, ফাইবারে যদি একটু দেখি, দেখেন ফাইবারে হচ্ছে সেম ওয়েতে, ফাইবারে আবার কাজের রেটটা একটু কম, আপওয়ার্কের কাজের রেটটা একটু বেশি, কিন্তু ফাইবারে ছোটোখাটো কাজ অনেক আসে। তারপর হচ্ছে ধরেন দেখা যাচ্ছে আপনার এইখানে যে দেখেন অপটিমাইজ গুগল লুকার স্টুডিও, তার হচ্ছে $85 পার আওয়ার, তার অলরেডি 234টা কাজ আছে। এইভাবে করে আপনার মূলত প্রোফাইলগুলো আছে, কাজগুলো আছে, কাজগুলো না থাকলে তার এখানে রেটিং আসতো না। তো এই ড্যাশবোর্ড ডেভেলপমেন্ট, ডিজাইন ডেভেলপমেন্ট আপনারা যদি শিখতে পারেন, এটা একটা খুব ছোটো মার্কেট, নিশ মার্কেট। তো আপনারা যদি 3টা প্ল্যাটফর্মের উপর স্কিলফুল হতে পারেন, যেটা আমরা আলোচনা করলাম, লুকার, পাওয়ার বিআই, ট্যাবলু, দেখবেন যে কোনো একটাই ভালো করেন, দেখবেন যে বাকিগুলোর কাজ অটোমেটিক চলে আসবে। লুকারের প্লাস পয়েন্ট হচ্ছে এই, লুকারের ক্লায়েন্ট আপনি পাবেন প্রচুর, কারণ লুকারগুলো ওয়েব বেস প্ল্যাটফর্মগুলো লুকার ইউজ করে খুব বেশি, ছোটো ছোটো ফার্মগুলো লুকার ইউজ করে বেশি, স্টার্ট আপ ফার্মগুলো লুকার ইউজ করে বেশি। আর এস্টাবলিশ ফার্ম তারা মূলত ট্যাবলু, তারপরে হচ্ছে আপনার পাওয়ার বি এগুলো ইউজ করে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ওই কাজের জন্য ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে তারা একান্ত না পারতে দেয়, তো কারণ তাদের অলরেডি ইনহাউস লোক থাকে। কিন্তু লুকার বা একটা ছোটো স্টার্ট আপ ফার্ম বা ছোটো ফার্ম বা ওয়েব বেস সার্ভিস প্রোভাইডার, তাদের দেখা যাচ্ছে লুকার ডেভেলপ করার জন্য কোনো টিম থাকে না আলাদা করে, তারা হায়ার করে। তো ওই জন্য দেখা যাচ্ছে লুকারটা এই ধরনের কারণগুলোর ক্ষেত্রে লুকারটা ফ্রিল্যান্সিংয়ের জন্য যেমন জনপ্রিয়, লোকালি বাংলাদেশের প্রেক্ষাপট বলেন, দেশের যে কোনো জায়গায় প্রেক্ষাপটে বলেন, আপনি একটা কমপ্লিট ড্যাশবোর্ড ডেভেলপ করে দিবেন, একটা বিআই সলিউশন করে দিবেন, লাইভ রিপোর্ট করে দিবেন, আপনি ইজিলি লুকার দিয়ে করতে পারবেন। যেটা পাওয়ার বি দিয়ে করতে গেলে আপনার অনেকগুলো ডেটা ফেজের স্ট্রাকচারাল ফরম্যাট ডেভেলপ করা লাগবে, যেটার কমপ্লেক্সিটি অনেক হাই। ওর চেয়ে লো কমপ্লেক্সিটিতে আপনি লুকার দিয়ে লাইভ ড্যাশবোর্ড বানিয়ে ফেলতে পারবেন।
তো এই ছিল মোটামুটি আজকে আমাদের ওয়ার্কশপের আলোচনা বিষয়, আপনাদেরকে বোঝানো, গুরুত্বটা বোঝানো যে আপনারা ইটস নট নেসেসারি যে আপনারা আমাদের এখানে আসেন, আমরা এটা বলতেছি না। ইউটিউবে, অন্যান্য প্ল্যাটফর্মে হাজার হাজার ভিডিও আছে, আপনারা ফোকাস দেন, যারা যেই প্রফেশনে আছেন ওই প্রফেশন ডেটাগুলো নিয়ে কাজ করেন, আপনাদের লোকালিও কাজ করার সুযোগ আছে, ইন্টারন্যাশনালি কাজ করার সুযোগ আছে। তো সাকিব ভাই কি আছেন? হ্যাঁ আছি। আচ্ছা, তো এই ছিল। তো এখন আমাকে একটু, আমি আপনাদের সাথে একটু জাস্ট কথা বলতে পারি, সেটা হচ্ছে যে আপনারা কাইন্ডলি আমাকে কোশ্চেন করতে পারেন আপনার যদি কোনো কোয়ারি থাকে আমাদের মানে আজকের এই ওয়ার্কশপ নিয়ে। আচ্ছা, ইন দ্য মিন টাইম আমি আপনাদেরকে এখানে দেখেন যে একটা ইন কল মেসেজে আমি আপনাদেরকে আগামী নেক্সট যে আমাদের একটা ফ্রি ক্লাস হবে সেই ফ্রি ক্লাস ইনফরমেশন দিয়েছি। শুক্রবার দিন 23 তারিখ রাত্রে 9:30টায় হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স অন নামপাই। আমরা পাইথনের নামপাই দিয়ে ডেটা টাইপস, ভেরিয়েবল, অ্যারে স্ট্রাকচার এগুলো একটু শিখবো। আর আমাদের পরবর্তী যেই সেকেন্ড আরেকটা ওয়ার্কশপ হবে এটা মোস্ট প্রবাবলি 26 তারিখ হবে সোমবার দিন। আর তারপরে আমাদের 28 তারিখ বা 29 তারিখ আমরা জানিয়ে দিব আপনাদেরকে, তখন আমাদের পাইথনের পান্ডাসের উপরে ডেটা ম্যানেজমেন্টের দিয়ে কিছু টুলস এবং কিছু একটা প্রজেক্ট আমরা দেখাবো ওই দিন। সেটার পরে আমাদের যে ইন দ্য মিন টাইম আমাদের ব্যাচের পরবর্তী যে ব্যাচটা সেটার অফার আমরা দিয়ে দিব নেক্সট উইকে, হোপফুলি আপনারা পেয়ে যাবেন। আর ব্যাচ শুরু হওয়ার আগে আমরা আরেকটা ওয়ার্কশপ নিব যেটা কিনা পেইড ওয়ার্কশপ থাকবে। ওইটা সম্ভবত আপনার 30, 31, 1 পরপর টানা 3 দিন 3টা ওয়ার্কশপ থাকবে। যে 3 দিনে এই পেইড ওয়ার্কশপের প্রথম 2 দিন আমাদের নাজিম নিবেন এক্সেল এবং লুকার স্টুডিওর উপরে, আর তারপর তৃতীয় দিন আমি আপনাদেরকে পাওয়ার বি এর একটা প্রজেক্ট দেখাবো। তো ওটা থাকবে আপনাদের পেইড একটা ওয়ার্কশপ। আর আমাদের নতুন ব্যাচ পসিবলি শুরু হবে আগামী মাসের 4 তারিখ থেকে, বুধবার থেকে। তো এই ছিল মোটামুটি আমাদের নেক্সট 2 উইকস এর প্ল্যানিং এবং শিডিউল। ইন দ্য মিন টাইম আপনারা যারা আমাদের নতুন ব্যাচে জয়েন করতে চেয়েছেন, আমরা একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ দিয়েছি, গ্রুপের লিংক আমি আপনাদেরকে আবার এখানে একটু দিয়ে রাখবো একটু পরেই। সেখানে আপনারা জয়েন করতে পারেন। আমাদের এই বছরের 9 নাম্বার ব্যাচ 2409 2024 সালে 9 নাম্বার ব্যাচ আমরা শুরু করব। আর আমাদের যদি বলি যে গত 3 বছরের কাউন্টিং করলে সেটা আমাদের আসলে 61 নাম্বার ব্যাচ, ডেটা সায়েন্সে 61 নাম্বার ব্যাচ। এই ব্যাচটা হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্টের। আমরা মূলত 2020-21 সালের শুরুর দিক থেকে আমরা স্টিল নাও এখনো কোর্স করাচ্ছি। তো বলতে গেলে বাংলাদেশে একদম প্রথম দিকের যারা ডেটা সায়েন্সের কোর্স করে তাদের মধ্যে আমরা আছি। আর আমরা মূলত 3 ধরনের ক্যারিয়ার ট্র্যাক বেসড কোর্স করিয়ে থাকি। আমাদের ডেটা সায়েন্সে অনেকগুলো ক্যারিয়ার ট্র্যাক আছে। আপনারা যারা ডেটা সায়েন্স এবং এই রিলেটেড বিভিন্ন ক্যারিয়ার ট্র্যাক নিয়ে যারা একটু পড়াশোনা করেছেন অথবা গুগলে একটু ঘাটাঘাটি করেছেন, আপনারা হয়তো দেখবেন যে ডেটা সায়েন্সের অনেকগুলো ক্যারিয়ার ট্র্যাক রয়েছে। এর মধ্যে রয়েছে বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট, যেটা সবচেয়ে বেশি পপুলার এবং বাংলাদেশে এটা সবচেয়ে বেশি ডিমান্ডেবল। তারপর আছে ডেটা অ্যানালিস্ট বা বিগ ডেটা অ্যানালিস্ট, এবং তারপর হচ্ছে ডেটা সায়েন্টিস্ট। আমরা মূলত এই 3টার উপরে কোর্স করিয়ে থাকি। আমরা প্রতি মাসেই অল্টারনেট করে একটার পর একটা ব্যাচ অফার করি। যদিও গত মাসে বিভিন্ন সমস্যার কারণে দেশের বিভিন্ন ইস্যুতে আসলে আমরা গত মাসে কোনো ব্যাচ অফার করিনি। আর আমাদের অন্যান্য যে ধরনের ফিচার গুলো রয়েছে সেটার মধ্যে যদি আমি একটু শর্ট করে বলি, আমাদের এই কোর্স ফিটা আমরা হচ্ছে ইনস্টলমেন্টে নিয়ে থাকি। আর আমাদের এখানে লাইভ কোর্সের পাশাপাশি রেকর্ড কোর্সও আমরা সেল করি, যেটা বেসিক্যালি আমাদের যে রানিং ব্যাচ বা প্রিভিয়াস ব্যাচের টপিক ওয়াইজ বা কোর্স ওয়াইজ আমরা কোর্সগুলোকে আমরা সেল করি। ফর এক্সাম্পল, একটা বুট ক্যাম্পের মধ্যে আমরা একই সাথে 4.5 মাস বা 5 মাসের কোর্স প্ল্যানে এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, পাইথন, ট্যাবলিউ এগুলো সবগুলো একটা কম্প্যাক্ট প্যাকেজ আকারে আমরা কোর্স অফার করি, যেটা আমরা বুট ক্যাম্প বলে থাকি। ইন দ্য মিন টাইম কেউ যদি লাইভ কোর্সে জয়েন করতে না চান বা কেউ যদি সেলফ লার্নিং বা সেলফ পেসড লার্নিং এ যেতে চান, তাহলে সেক্ষেত্রে আমরা প্রি রেকর্ডেড কোর্স আমরা সেল করে থাকি। আমাদের কোর্স ফি হচ্ছে 8,000 টাকা।
আপনি এটা 3টে ইনস্টলমেন্টে দিতে পারবেন। শুরুতে আমরা একটা রেজিস্ট্রেশন ফি রেখে রাখি আর কি, যেটা মূলত সিট বুকিং করার ক্ষেত্রে আমরা বলি। তো সিট বুকিংটা যদি আপনি করেন, আমাদের একটা আর্লি বার্ড ডেডলাইন থাকে ক্লাস শুরু হওয়ার আগে, সেটা হচ্ছে এই মাসের 30 তারিখ, 30 বা 31 তারিখ, 31 তারিখ, যেহেতু এই মাসের শেষ দিন 31 তারিখ, 31 তারিখে হচ্ছে আমরা একটা আর্লি বার্ড ডেডলাইন রাখি। এই আর্লি বার্ডে যদি আপনি রেজিস্ট্রেশন করেন, তাহলে টোটাল ফির উপর আপনার ওই অ্যামাউন্টটা ডিডাক্টেড হবে, বা ওটা থেকে আপনি একটা ডিসকাউন্ট পাবেন। আরেকটা জিনিস আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, এইখানে এই মুহূর্তে বর্তমানে যারা লাইভে আছেন, আজকে এই সেশনটাতে আছেন, 11 জন 12 জন আছেন, আপনাদের মধ্যে কারা কারা আন্ডারগ্রেডের স্টুডেন্ট, কাইন্ডলি একটু হাত তুলবেন। তাসনিম আহমেদ, সাইদা শৈলী, আশিক রহমান অনেক, নাইমুদ্দিন এবং এমডি আরমান, সরি আমান। যারা কিনা আন্ডারগ্রেডের স্টুডেন্ট, আপনারা যদি আমাদের কোর্স করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আন্ডারগ্রেড স্টুডেন্টের জন্য আমরা 1000 টাকা একটা ডিসকাউন্ট থাকে, বাট আপনারা আপনাদের রানিং স্টুডেন্ট আইডিটা আমাদেরকে ইমেল করবেন। তো ওইটা আমরা যখন কোর্স অফার করব তখন আমরা ডিটেলস গুলো জানিয়ে দিব। আর আমাদের হোয়াটসঅ্যাপের কমিউনিটি গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপের কমিউনিটি গ্রুপে আপনারা জয়েন করতে পারেন, আপনারা রেগুলার প্রতিদিন আপডেট গুলো পেয়ে যাবেন। আমি এখানে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি। এছাড়া আপনারা যখন ইমেল পেয়েছেন আজকের এই ওয়ার্কশপের লিংকে, ওইটার নিচেও আপনি দেখবেন যে কয়েকটা সাব লিংক দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেরটা দেওয়া আছে, নতুন ব্যাচের গ্রুপের লিংকটাও দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ লিংকটা। আর এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের লিংকও দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এই ছিল মোটামুটি আমার পক্ষ থেকে জাস্ট একটু শর্ট ডেসক্রিপশন আমরা একাডেমি সম্পর্কে। আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে করতে পারেন। আচ্ছা, নাইমুদ্দিন ভাই একটা কোশ্চেন করছিলেন যে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কি ধরনের সাপোর্ট আমরা দিয়ে থাকতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে ভাইয়া, আমরা মানে আমি অ্যাজ এ ব্যক্তিগতভাবে আমি জব করতেছি, আমি জবেই ছিলাম। আর এই এই যে প্ল্যাটফর্মগুলো পাওয়ার বিআই বলেন, এগুলো না রিসেন্টলি অ্যাড হচ্ছে, প্লাস ধরেন 2-3 বছর ধরে, 3 বছর ধরে 4 বছর ধরে পপুলার হচ্ছে, এবং ফ্রিল্যান্স মার্কেটগুলোতে এর ডিমান্ড তৈরি হচ্ছে, নাম্বার 1। তো যারা এই পাওয়ার বিআই বা লুকার স্টোরিতে সাপোর্ট দিচ্ছে, তাদের মেজরিটি দেখবেন হচ্ছে জব হোল্ডার, মেজরিটি বা জব হোল্ডার বলতে সিসি ব্যাকগ্রাউন্ড করে আসছে বা নন টেকনিক্যাল থেকে আসছে, তারা এটার উপর পড়াশোনা করে দেন স্টাডি করে দেন শুরু করছে। তো আমরা এখনো পর্যন্ত আমাদের ফোকাসটা থাকে হচ্ছে, আপনি জব ওরিয়েন্টেড ফোকাসটা আমাদের থাকে, মানে যেটা আমাদের বর্তমান ফোকাস, যেটা আমরা যেভাবে করাই, যে আপনি যদি সেম জিনিসটা যদি ফ্রিল্যান্সিংয়ে কাজে লাগাতে চান, আপনি সেম জিনিসটা কাজে লাগাতে পারবেন। বিকজ আপনাকে ডেটা দেওয়া হবে, ওই ডেটার উপর ভিত্তি করে আপনি কীভাবে ড্যাশবোর্ডটা আপনি একটা অফিসের জন্য বানাচ্ছেন, যেভাবে ক্লায়েন্ট চাইলে একইভাবে করতে হবে। সো এই ক্ষেত্রে আপনার কীভাবে ক্লায়েন্ট পাবেন না পাবেন এই ধরনের সাপোর্ট আমরা দিতে পারবো না, কিন্তু আপনাকে প্রজেক্ট আসলো, একটা রিকোয়ারমেন্ট আসলো, আপনার কাছে যখন রিকোয়ারমেন্ট কোয়ারি করা হলো, আপনি আমাদেরকে কোশ্চেন করতে পারেন যে ভাই আমাকে রিকোয়ারমেন্ট দিছে, আমি এটা কীভাবে সলভ করতে পারি, পাইপলাইনটা কীভাবে ডেভেলপ করতে পারি, রিপোর্টিংগুলো কীভাবে করতে পারি, ওই ধরনের সাপোর্ট আমরা আপনাদেরকে দিতে পারবো। মানে কাজের ক্ষেত্রে, মানে ক্লায়েন্ট এনে দেওয়া বা কীভাবে কী করবেন এই জিনিসগুলো হয়তো আমরা ওইভাবে দিতে পারবো না, কিন্তু আপনি যখন কোনো কাজে আটকে যাবেন, তখন আমাদেরকে যদি নক করেন, আমরা আপনাদেরকে ওই সাপোর্ট দিতে পারবো যে হ্যাঁ আপনি এটা এভাবে না করে এই চার্ট ইউজ করেন, এটা এভাবে করে এই ফাংশনটা ইউজ করেন, এটা আপনার সব প্রবলেম সলভ হবে। আচ্ছা, আমি ফয়সাল ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, আপনি তো যেহেতু ব্যাংক ইন্ডাস্ট্রিতে আছেন, অনেক ধরে কাজ করছেন, তো আজকে আমি লুকা নিয়ে আলোচনা করলাম। আপনার কাছে মানে যদি নতুন করে বলার মতো থাকে, কি মানে কি আপনি পেলেন, বা আসলে কোনটা আপনার ভালো লাগলো, বা আপনার কোশ্চেন আছে আপনার এটা একটু ভয়েসটা একটু কম আসছে, আমি ক্লিয়ারলি শুনিনি, মানে যেটা আমার কাছ থেকে জানতে চাচ্ছেন একটু আবার আমি বলতে চাচ্ছি, যেহেতু আপনার ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আপনার এক্সপিরিয়েন্স, আপনি যে ডেটা ভিজুয়ালাইজেশনের উপর হয়তো বা কাজ করেছেন, লুকার নিয়ে কি আজকে যদি লুকার নিয়ে আপনার প্রথম মানে ওয়ার্কশপে অ্যাটেন্ড করা হয়ে থাকে, আপনার এই লুকারের প্রসেসটা কেমন লাগলো, প্লাস হচ্ছে আপনার কোনো কোশ্চেন আছে কিনা এটা? লুকারটার ব্যাপারে আমি অ্যাকচুয়ালি একেবারেই আমি শুধু পাওয়ার বিটা যতটুকু করতে পারি, লুকারটা আমার জন্য একদম নতুন তো আপনি যেটা বলেছেন যে
ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা ফ্রি প্ল্যাটফর্ম, এটা একটা। আর হচ্ছে আপনার ইয়ের জন্য ড্যাশবোর্ড কিংবা রিপোর্ট জেনারেশনের জন্য আপনি বলছেন যে এর চেয়ে অনেক বেটার, তাহলে তো আমার তো মনে হয় এটাতে ইয়ে করা উচিত। মানে আমার মানে এটা আমার ইয়েতে বলছি আর কি। আমি যতটুকু আপনার পুরোটা শুনছি তো, যতটুকু দেখলাম ওইটুকুতে লুকারটাকে মনে হয় একটু প্রায়োরিটি দেওয়া আমার মনে হয় উচিত আমার। আপনি দেখবেন ভাইয়া অনেকটা ইজি। পাইথন এটা কিন্তু একটা ফ্রি, রাইট, ওপেন সোর্স। রাইট। সো আপনি রাইট। তারপরে লিনাক্স প্ল্যাটফর্ম ওপেন সোর্স ফ্রি, তো এই জন্যই বলতেছি যে ফ্রি প্ল্যাটফর্মগুলো এটা অনেকে আছে, অনেকে হয়তো ইউজ করে না, কিন্তু এটা কিন্তু আপনার মানে মানে এগুলো দিয়ে অনেক কাজ করা যায়, ওইটাই আর কি। তো থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ আপনাকে। তারপর আমি তাসনিম আহমেদ আপু, আপনাকে একটা কোশ্চেন করতাম। আপনি তো পাওয়ার বিআই মূলত ইউজার, পাওয়ার বিআই ইউজ করে থাকেন, তো সেই জি ক্ষেত্রে ভাইয়া। আপনি আজকে লুকারটা আমি জাস্ট আলোচনা করলাম, আপনার কাছে মানে নতুন কি পেলেন বা আপনার কাছে কেমন লাগলো, বা আপনার যদি কোনো কোশ্চেন থাকে আছে কিনা? নতুন বলতে ড্যাশবোর্ডটা অনেকটা সিমিলারই, তেমন অনেক বেশি ডিফারেন্স নাই, কিন্তু আপনি যেরকম বললেন যে ফ্যাসিলিটি বেশ ভালো, তো সেই হিসাবে আমারও ইচ্ছা আছে যে লোকাল নিয়ে একটু ঘাটাঘাটি করব, একটু দেখব। আর যদি আসলে এর ফ্যাসিলিটি অনেক বেশি থাকে এবং ফ্রি হিসেবে আমাদের বাংলাদেশ বা জব ফ্যাসিলিটিও বেশি থাকে, তাহলে অবশ্যই লুকারে শিফট করা আমার পক্ষে ভালো হবে। যেমন টেক বেস ইন্ডাস্ট্রিগুলো, যেমন ধরেন আমি বলি 10 মিনিটস স্কুল, ওরা কিন্তু লুকার জি ইউজ জি। করে, ওদের ফুল অপারেশন 10 মিনিটস স্কুল। তারপরে বহুব্রী, ওদের যেই আচ্ছা। অপারেশন প্ল্যাটফর্ম, এটাও দেখবেন লুকারে করা। তারপর হচ্ছে আমি কয়েকটা টেক বেস কোম্পানি আছে, অনেকগুলো কোম্পানি আছে যারা কমপ্লিটলি ওদের পুরা রিপোর্টিং প্ল্যাটফর্ম লুকারে করা। আবার ব্যাংকিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি বলি, ওনারা দেখবেন পাওয়ার বিতে করতেছে। মানে এইটা হুম। আসলে ইন্ডাস্ট্রি ওয়াইজ আলাদা। হুম। যেমন আপনি যাই হোক, মোটামুটি ভালো লাগছে আমার, খারাপ না, একই রকমই প্রায়, অনেক বেশি ডিফারেন্স না, কিন্তু সুবিধা বেশি। মানে আপনি সেম সেম জিনিসটা আপনি দেখবেন ট্যাবলুর ক্ষেত্রেও সেম। আপনি দেখবেন যে পাওয়ার বি এর মতোই, লুকারের মতোই, ডিফারেন্স নাই। সো আপনি যদি যে কোনো একটা ভালো পারেন, দেখবেন আপনার জন্য বাকি দুইটা শেখা সহজ। সো আমি জানি না আপনি জব পড়াশোনা শেষ করে কোন প্ল্যাটফর্মে যাবেন, ওই ইন্ডাস্ট্রি যদি ট্যাবলু ইউজ করে তাহলে আপনার ট্যাবলু পারতে হবে ডেফিনেটলি, আবার লুকার হ্যাঁ ইউজ করে হ্যাঁ। লুকার করতে হবে। সো তিনটা শিখে রাখা, সেফ জোনে থাকা আর কি। হ্যাঁ অবশ্যই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর হচ্ছে আমি যদি একটু কোশ্চেন করি, অনুপম, জি শুনতে পাচ্ছেন ভাইয়া? আচ্ছা ভাইয়ার মেবি, তারপর হচ্ছে অনিক ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আমাকে বলছেন ভাইয়া? জি জি, আপনাকে বলছিলাম। জি আপনার ভাইয়া আজকের ওয়ার্কশপটা আপনার জন্য আসলে লার্নিং কি ছিল, বা আপনার আসলে আপনার কোনো কোশ্চেন আছে কিনা আলাদা করে, মানে ওভারঅল? না, আমি হচ্ছে মূলত পাওয়ার বিআই তে কাজ করি। ওকে, হ্যাঁ, আমি এখন মতো প্রায় 12টা মতো ড্যাশবোর্ড ডিজাইন করছি পাওয়ার বিআই তে। তো লুকার স্টোরের ব্যাপারে জানার আগ্রহ ছিল, দেখলাম ভালো লাগলো জিনিসটা, পাওয়ার বিআই এর মতো আর কি। গ্রেট, এটা আর কি। থ্যাংক ইউ। আর ধন্যবাদ। নাইমুদ্দিন ভাইয়া, আপনাকে কোশ্চেন করছি। আপনি ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলেছিলেন, আপনার কি রিলেভেন্ট কোনো কোশ্চেন আছে? না ভাই, আমরা আসলে জানতে চাচ্ছিলাম ভাই, আমাদের যেটা জব ইন্ডাস্ট্রি দেখা যায় আমাদের বাংলাদেশের ক্ষেত্রে, মানে খুব বেশি আসলে জব নেই। আমি যেটা কাটাকারি লিঙ্কডইনে বলেন, আর যেগুলো আছে ওগুলো তো বেশিরভাগ এক্সপিরিয়েন্স করে 1 বছর 2 বছরে, ফ্রেশারদের জন্য একদম জব মানে নেই বললে চলে। এই ক্ষেত্রে আমি ফ্রিল্যান্সিং এর কথাটা বলতেছিলাম, না এই আচ্ছা ক্ষেত্রে কি করা যায়, ফ্রেশারদের ক্ষেত্রে লোকাল ইন্ডাস্ট্রিতে কিভাবে ঢুকা যায়, ওটা একটু জানতে চাচ্ছিলাম। ভাই, একটা মজার ব্যাপার বলি, আমরা অফিসে লোক খুঁজে পাই না, ফ্রেশার হোক আর এক্সপিরিয়েন্স হোক, যে একটু পাওয়ার বি ভালো জানে, ড্যাশবোর্ড বানাইতে পারে, ধরেন একটু লুকার পারে বা ট্যাবলু পারে, এইরকম লোক আমরা খুঁজেই পাই না। কিছু পাইছি যারা হচ্ছে ফ্রেশার, মাত্র পাশ করে বেরোইছে, সিএসসিতে বা বিবিএতে নিয়ে পড়ছে, বাট ওরা ভালো বানাইতে পারে, ওদেরকে নিয়ে নিছি। মানে মার্কেটটা, বর্তমান মার্কেটটা যে কী হারে চেঞ্জ হচ্ছে আইডিয়া নেই, অনেকেরই আইডিয়া নাই। সো এই ডেটা ভিজুয়ালাইজেশনটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো আপনি যে তিনটা, আমি রিকোয়েস্ট করবো আপনি তিনটা প্ল্যাটফর্মের তিনটাই যে কোনো একটা ভালো শিখেন, আর বাকি তিনটাতেই আপনি প্রজেক্ট করেন, বেশি না। আপনি পাওয়ার বিতে 10টা প্রজেক্ট করেন, লুকারে করেন 10টা, ট্যাবলেটে করেন 10টা, একই প্রজেক্ট। আপনি দেখবেন যে আপনার তখন কনফিডেন্স চলে আসবে, তখন জব ইন্টারভিউতে বা জব ইন্টারভিউ বলেন, রিমোট জবের কথা চিন্তা করেন, বা
আপনি ফ্রিল্যান্সিং করার চিন্তা করেন, আপনার জন্য দেখবেন যে এটা খুব বড় একটা স্ট্রেংথ হিসেবে কাজ করবে। তো ধন্যবাদ সবাইকে। আজকে এছাড়া কি কারো কোনো কোশ্চেন আছে? জি বলেন ভাইয়া। একটা কোশ্চেন ছিল যে আমি যখন পাওয়ার বি আমি ইউজ করি, জি তো ওখানে যেমন আমার ড্যাক্স ল্যাঙ্গুয়েজটা ইউজ হয় ম্যাক্সিমাম ফর্মুলা হিসেবে। জি তো লুকারের ক্ষেত্রে কি এই ধরনের কোনো কিছু আছে যেটা ফর্মুলা হিসেবে ইউজ করে? জি ভাই, স্ক্রিপ্ট আচ্ছা, স্ক্রিপ্ট ইউজ হয় ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি আপনার প্রোফাইলে ঢুকলাম, আমি লিঙ্কডইনে ঢুকলাম, মানে দেখতেছি আর কি। আশিক রহমান অনিক এন্ড তাসনিম আহমেদ, আপনারা দুজন কি একই সাথে কাজ করছেন একই কোম্পানিতে? আমরা মূলত টিম না না একই ইউনিভার্সিটি? না না না, মানে আমরা হচ্ছে টিম ওয়ার্ক হিসেবে কাজ করি ভাই আসলে। মানে আমরা দুজন আহ, একসাথে লার্নিং পার্টটা আমাদের একই সাথে প্রোগ্রেস সবকিছু একসাথে হবে। আচ্ছা আচ্ছা। আমি ওই যে পোর্টফোলিও দেখতে গিয়ে দেখলাম যে সেখানে একটা কানেকশন দেখলাম, তো এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, তো মানে আজকের জন্য এখানেই আমার মানে ওয়ার্কশপের ইয়ে ছিল। হোপফুলি যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে সাকিব ভাই আপনি কন্টিনিউ করতে পারেন। থ্যাংক ইউ।